ইয়েস, কন্টিনিউ। আজকের আসলে যে বিষয়টা আমাদের মানে কয়েকটি পোরশন আমাদের বাকি ছিল। তার মধ্যে সম্ভবত রহিম স্যার, রেজাউল করিম স্যার, হাবিব স্যার ওনারা পড়াইছেন। আ আজিজ স্যার হয়তোবা কালকে ক্লাসটা নিবেন ১১ টায়। তো এছাড়া বাকি যে অংশটুকু থাকে আরকি, আ আ প্রায় ২ টি লেকচারের মতো হবে আরকি। সেটা আমি এখন আলোচনা করব তোমাদের সাথে। আহ স্লাইড শোটা তোমরা যদি দেখো আরকি, আজকের আ যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট তোমরা আ আমি সবাইকে একটু মিউট করতেছি, ওকে? আ আদারওয়াইজ দেখা যাবে যে রাইট। আচ্ছা, সবাইকে মিউট করতে গেলে তো পার্টিসিপেন্ট এ যেয়েই করতে হয় মানে নাকি? আচ্ছা, সবাইকে মিউট করতে গেলে কি হোস্ট ইয়েতে যেয়ে তো করতে হবে নাকি? উম স্যার আমি করে দিচ্ছি। পার্টিসিপেন্ট অপশনই আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, তুমি co-host তো তুমি একটু ইয়ে করে দাও। তুমি সবাইকে মিউট করে দাও। ঠিক আছে? তালহা। শুধু আমাকে বাদে আবার আমাকে আবার মিউট করো না। ওকে? জি স্যার। ওকে, হ্যাঁ। তুমি ইয়ে থাকো। তুমি হচ্ছে রেসপন্স করার জন্য তুমি একটু ইয়েতে থাকো আরকি। আজকে আসলে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বেসিক্যালি প্রেজেন্ট স্ট্যাটাস অফ প্রোডাকশন, স্টোরেজ এবং সাপ্লাই অফ ইম্পোর্ট সাপ্লাই অফ ভেজিটেবল সিডস ইন বাংলাদেশ। স্যার স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার আপনি। স্যার আনমিউট। আপনি মিউট হয়ে জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে। সিড আসলে এগ্রিকালচারের আমরা ভিত্তি বলি, বীজ। কৃষির হচ্ছে ভিত্তি। ভালো সিড, ভালো ফসল। এটা আমরা সবাই জানি, বাই দিস টাইম আমরা জেনেছি। আ একমাত্র কোয়ালিটি সিড হলেই ভালো ফসল বা ভালো সবজি উৎপাদন করা সম্ভব আমাদের দেশে। এবং তোমরা জেনে খুশি হবা, বা বাই দিস টাইম হয়তো জেনেছো আরকি। কোনো আর্টিকেলে বা কোথাও মানে মোস্ট অফ দ্যা টাইম মানে আর্টিকেলে যেটা আছে বা বলা আছে যে, এবং আমরা জানি সেটা হলো বাংলাদেশ কিন্তু সবজি উৎপাদনে এখন বিশ্বে নাম্বার ৩ নাম্বার। আবার FAO এর একটা আর্টিকেল আমি দেখলাম রিসেন্টলি বা গতকালকে। আ সে FAO অনুযায়ী বাংলাদেশ হচ্ছে সবজি উৎপাদনে নাম্বার 1। যদিও সেটা আসলে একটু অথেন্টিক কিনা সেটা একটা বিষয় আছে। বাট সবজি উৎপাদনে যে বাংলাদেশ নাম্বার 3 সেটাতে কোনো সন্দেহ নাই আসলে। তো কাজেই এই নাম্বার 3 থেকে আমরা নাম্বার 1 এ আসতে পারি। বাট তার জন্য যে জিনিসটা দরকার কোয়ালিটি সম্পন্ন ভেজিটেবল প্রোডাকশন, কোয়ালিটি ভেজিটেবল প্রোডাকশন এবং কোয়ালিটি ভেজিটেবল প্রোডাকশন করতে গেলে আমাদের যে বিষয়টা দরকার হবে কোয়ালিটি সিড। কোয়ালিটি সিড তো লাগবেই। পাশাপাশি সেটা ইট হ্যাজ টু বি এভেইলেবল টু দ্যা ফার্মার্স যারা আসলে এই সিডটা উৎপাদন করবে। তো ভেজিটেবল প্রোডাকশন এর জন্য কাজে সিড একটা হচ্ছে ভাইটাল কম্পোনেন্ট। আর সিড জিনিসটা কি তোমরা সবাই জানো যে ম্যাচিউরড ফার্টিলাইজড ম্যাচিউরড ওভিউল কে আমরা আসলে বীজ বলে থাকি, যেটা একটা সিড কোড দ্বারা আবৃত থাকে। এছাড়াও ভেজিটেটিভ সিডের সংজ্ঞা আছে বা আদার্স সিড সেগুলো তোমরা মোটামুটি কম বেশি জেনেছো পূর্বরানি থেকে। তো শুধুমাত্র উন্নত কোয়ালিটি বা উন্নত জাতেই না, সিডটার হচ্ছে সাকসেসফুল প্রোডাকশন হইতে হবে। অর্থাৎ বীজ থেকে ফসল এবং ফসল থেকে এগেইন সিড। দ্যাট মিনস ভালো ফসল, ভালো বীজ হলে ভালো ফসল উৎপাদন হবে এবং ভালো ফসল উৎপাদনটাও আসলে করতে হবে খুব আ মানে ভালোভাবে, যাতে করে সেই ভালো ফসল থেকে আবার ভালো বীজ পাওয়া যায় যেটা আমরা পরবর্তী সিজনে আবার ইউজ করতে পারি। এবং ওয়ার্ল্ড রিসার্চ বলে আসলে ইন্ডিকেট করে যে ভেজিটেবল প্রোডাকশন 25% পর্যন্ত বাড়ানো সম্ভব যদি কোয়ালিটি সম্পন্ন সিড ইউজ করা যায়। অ্যান্ড ইট ইজ ট্রিমেন্ডাস 25%। দ্যাট মিনস আমাদের যে নাম্বার 3 আমরা এখনো পর্যন্ত আমাদের বীজ মানে মোস্টলি দেখা যায় ফার্মার্স লেভেলে কিছুটা উৎপাদন হয়, কিছুটা হচ্ছে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট এজেন্সি অর্গানাইজেশন থেকে পাওয়া যায়। আবার কিছু আসে বাকিটা আসে হলো ইম্পোর্টেড সিড আরকি। ঠিক আছে? এখন আমরা যদি নিজেরা মোর অ্যান্ড মোর কোয়ালিটি সম্পন্ন সিড উৎপাদন করতে পারি, ফার্মারদেরকে দিতে পারি, তাহলে কিন্তু এই নাম্বার 3 থেকে নাম্বার 1 এ আসা ইট ইস দ্য ম্যাটার অফ টাইম।
তো আসলে ভেজিটেবল সিড মানে ওভারঅল সিড গুলোকে আমরা যদি মানে ইয়ে করি আর কি, ওভারঅল সিডটাকে যদি ওভারঅল সিড মার্কেটটাকে যদি সেগমেন্ট করা যায়, তাহলে এটাকে দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে বাই প্রোডাক্ট এবং বাই হচ্ছে ক্রপ। প্রোডাক্ট টাইপের মাধ্যমে আর হচ্ছে ক্রপের টাইপের মাধ্যমে। প্রোডাক্ট টাইপ কি? একটা আছে ট্রানজেনিক সিডস, ট্রানজেনিক হাইব্রিডস, অর্থাৎ যেটাতে মানে জেনেটিক্যাল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি মানে সুনির্দিষ্ট রকমের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য প্রবেশ করানো হয়। ঠিক আছে? করে সেটা উৎপাদন করা হয়। F1 জাস্ট ২ টা ক্রস করে এবং সেটা সুনির্দিষ্ট একটা বৈশিষ্ট্য দিয়ে তারপর সেটা ক্রস করে ফার্স্ট F1 মানে যে সিডটা পাওয়া যায় সেটা হচ্ছে ট্রানজেনিক হাইব্রিডস। আবার আছে নন ট্রানজেনিক হাইব্রিড, অর্থাৎ ২ টি বৈশিষ্ট্য সম্পন্ন বা ন্যাচারালি ২ টা বৈশিষ্ট্য সম্পন্ন হইতে পারে। এবং তাদের মধ্যে ক্রস করে ৩য় মানে একটা ক্যারেক্টার, নতুন একটা ক্যারেক্টার উৎপাদন করা। সেটা হচ্ছে নন ট্রানজেনিক হাইব্রিডস। আরেকটা হচ্ছে ওপেন পলিনেটেড সিডস, অর্থাৎ যে বীজগুলো মানে ক্রসিং এর মানে ন্যাচারাল ক্রসিং এর মাধ্যমে, সেলফ পলিনেশন এর মাধ্যমে এবং হচ্ছে মানে আপনা আপনি হচ্ছে কি মানে সেই বীজ থেকে আমরা নতুন বীজ পেতে পারি। হাইব্রিডস এর ক্ষেত্রে যে ১ম যে দুটো বলেছি, হাইব্রিড থেকে যে মানে যে বীজটা উৎপাদন করা হয় এবং সেই বীজ থেকে যে ফসল হবে, সেখান থেকে কিন্তু হচ্ছে নতুন করে কোনো মানে আবার সেই বীজটা কিন্তু সাধারণত মানে স্টেরাইল হয় অথবা ইনফার্টাইল হয়। সেটা কিন্তু আর নতুন করে ইউজ করা যায় না। বা অনেক ক্ষেত্রে বীজ হয়ই না। ঠিক আছে? আর ওপেন পলিনেটেড মানে আমরা সচরাচর যে ক্রপগুলো কাল্টিভেট করি, যে বীজগুলো উৎপাদন করি, সেই বীজটাকে আমরা আবার পরবর্তী সিজনের জন্য ইউজ করতে পারবো। সেটা হচ্ছে ওপেন পলিনেটেড সিড। তো এই ৩ ধরনের প্রোডাক্ট টাইপ আছে। আর ক্রপ টাইপের মধ্যে যেমন আমাদের অ্যাগ্রোনমিক কিছু ক্রপ আছে, যেমন গ্রেইন এন্ড মোস্ট অফ দ্য গ্রেইনস এন্ড সিরিয়ালস। কিছু মানে সিরিয়ালস বা গ্রেইনস ভেজিটেবল সিডের মধ্যেও পড়ে। বাট মোস্ট অফ দি মানে গ্রেইনস এন্ড সিরিয়ালস এ হচ্ছে যেমন মেইজ, রাইস, হুইট অ্যান্ড আদার গ্রেইন সিরিয়ালস এগুলো আছে। এরপর পালস এবং ওয়েল সিডস আছে। পালস এবং ওয়েল সিডস গুলো অ্যাগ্রোনমিক ক্রপের মধ্যে পড়ে। আবার কিছু আছে যে সেটা হর্টিকালচার ক্রপ, ব্রাসিকা যেগুলো আছে সেগুলো আবার হর্টিকালচার ক্রপের মধ্যে পড়ে, ভেজিটেবলস এর মধ্যে পড়ে। ওকে? যেমন সয়াবিন, সানফ্লাওয়ার, ক্যানোলা, পালসেস, আদার্স ওয়েল সিডস এটসেট্রা। কটন এবং ভেজিটেবলস। কটনের মধ্যে মানে কটন আর ভেজিটেবলসটাকে একসঙ্গে বলেছে আসলে। যেমন সোলানেসি ফ্যামিলির কিছু ক্রপ আছে। টমেটো, পটেটো, আ তারপর হচ্ছে যে এই যে রিলেটেড ব্রিনজাল এগুলো আছে। কিউকার বিটস আছে, অল সর্টস অফ কিউকার বিটস মানে গোটস যেগুলো তোমরা সবাই জানো, যে আ লাউ, আ মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, আ বা এই রিলেটেড যে আরো গোটস আছে আমরা স্টাডি করেছি আরকি। প্রায় ২৫-৩০ ধরনের গোটস আছে। সেগুলো প্রায় রুটস অ্যান্ড বাল্বস। রুটস এর মধ্যে যেমন আছে তোমার হচ্ছে সুইট পটেটো, তারপর হচ্ছে কাঁচাভা। বাল্ব ক্রপের মধ্যে আছে অনিয়নস, আ আম আ গার্লিক এগুলো। ব্রাসিকার মধ্যে আছে তোমার ক্যাবেজ, কলিফ্লাওয়ার। এছাড়াও আমি বলেছি যে আরো আছে যেমন ব্রোকলি। এরপর হচ্ছে যে ব্রাসিকা জাস্ট সবজি মানে পাতা সবজি হিসেবে খাওয়া হয়। এবং আদার ভেজিটেবলস অ্যান্ড আদার ক্রপস। এভাবে আসলে ২ ভাবে সেগমেন্ট করা হয় মার্কেটটাকে। একটা হচ্ছে গ্রেইন ক্রপস, আরেকটা হচ্ছে আ পালস ক্রপস বা অয়েল ক্রপ, আরেকটা হচ্ছে ভেজিটেবল ক্রপ। এইভাবে আমরা আসলে মানে ৩ ধরনের ইয়ে করে থাকি। তবে এখানে খেয়াল রাখতে হবে আরকি, ভেজিটেবল উৎপাদনে কিন্তু নাম্বার ৩, বাট নট রাইস অর আদার গ্রেইনস উৎপাদনে। সেটা কিন্তু তোমাদের মানে মানে খেয়াল রাখতে হবে। এজন্য আসলে এভাবে সেগমেন্টেড করা হয়েছে। এখন আমাদের দেশে যে ভেজিটেবলস এর যে মানে চাহিদা অথবা ভেজিটেবল সিডের যে সিচুয়েশন, আমরা যদি লাস্ট কয়েকটা ধাপে এভরি ৫ ইয়ার্স এর লক্ষ্য করি, তাহলে দেখবা যে ১৯৯৫ সালে ডিমান্ড ছিল হচ্ছে তোমার ২৪০০ টনস ডিমান্ড। ২০০০ সালে সেটা বেড়ে ২৬০০ হয়েছে, ২০০৫ এ ২৮০০, ২০০৬ ৩০০০ এবং এখন সেটা বেড়ে আরো অনেক মানে হয়েছে। যদিও লেটেস্ট ডাটা আমার কাছে এই মুহূর্তে নাই। এইজন্যই বললাম আরকি যে আ আ তোমাদেরকে এখানে হয়তোবা তোমরা একটু বিবিএস এর বই খুঁজলে আরো লেটেস্ট ডাটা পাবা আরকি। যেহেতু এই ক্লাসটা আসলে I had to conduct very শর্ট টাইমে আসলে আমাকে করতে হয়েছে আরকি, স্লাইড গুলো প্রিপেয়ার করতে হয়েছে বা কিছু জিনিস এখানে ওখান থেকে নিতে হয়েছে। আরো ওয়েল প্রিপেয়ার্ড হলে ভালো হতো। এনিওয়ে তাহলে এবং এই যে ৩০০০ টনস সিড, এর মধ্যে থেকে ৪৫০ টন সিড ইম্পোর্ট করতে হয়। যেটা প্রায় হচ্ছে ১৫% অফ দ্যা টোটাল রিকোয়ারমেন্ট। অর্থাৎ তার মানে কি, আমাদের যে সবজি আমাদের দেশে আমরা সবজি উৎপাদনে 3rd ইন দ্যা ওয়ার্ল্ড। তারপরেও কিন্তু দেখো যে ৩য় হওয়া সত্ত্বেও ১৫% সিড কিন্তু আমাদের সবজির বীজ ইম্পোর্ট করতে হচ্ছে বিদেশ থেকে আরকি। ঠিক আছে?
মানে মানে প্রায় 450 টন সিড ইম্পোর্ট করতে হচ্ছে। এই সিডটা যদি মানে নিজেরা উৎপাদন করতে পারতাম, বা আমাদের গভর্নমেন্ট অথবা নট গভর্নমেন্ট অর্গানাইজেশনস অথবা এনজিও অথবা ইভেন সিড কোম্পানি যদি আমাদেরকে সাপ্লাই করতে পারতো ফার্মারদেরকে, তাহলে কিন্তু চিন্তা করো তাহলে সবজি উৎপাদনটা আবার কোথায় যেয়ে দাঁড়াতো আরকি। ওকে? এরপর হচ্ছে ইম্পোর্ট যে সিড গুলো আছে টেম্পারেট আবার এর মধ্যে আবার দেখো যে টেম্পারেট ভেজিটেবলস যেগুলো, টেম্পারেট ভেজিটেবলের সিড গুলো কিন্তু আমরা উৎপাদন করতে পারি না আমাদের দেশে। ঠিক আছে? সেগুলো আমাদের অবশ্যই ইম্পোর্ট করতেই হবে। কিছু আছে টেম্পারেট ভেজিটেবল আমরা নিজেরা উৎপাদন করি, বাকিগুলো আবার হচ্ছে ইম্পোর্ট করতে হয়। সেটা একটা বিষয়। এর মধ্যে 400 টন হচ্ছে ওপেন পলিনেটেড। এই 450 টন যেটা হচ্ছে ইম্পোর্ট করব, তার মধ্যে 400 টন হচ্ছে ওপেন পলিনেটেড। ওকে? আর 50 টন হচ্ছে হাইব্রিড। তার মানে ওপেন পলিনেটেড, যেহেতু ওপেন পলিনেটেড, that means it has a great possibility of producing this amount, মানে 400 টনস যদি আমরা উৎপাদন করতে পারতাম, যেহেতু ওপেন পলিনেটেড, তাহলে কিন্তু আমাদের সবজির বীজের যে চাহিদা সেটা অলমোস্ট আমাদের দেশে এটা কভার হয়ে যেত আসলে। এনিওয়ে, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি, রিসার্চাররা চেষ্টা করে যাচ্ছে। বাকি যে 2550 টন, মানে আমাদের দেশেও, মানে বাকিটা এটা হচ্ছে আমাদের দেশে হয়। আমাদের দেশে অরিজিনেটেড। এটা বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন যেমন বিআরআই প্রায় 0.775 টন, বিএডিসি 8 টন, ডিএই আছে, মানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা আছে। এরা হচ্ছে মানে কিছু বীজ সার্টিফাইড সিড করে তাদের ৭৩ টা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে প্রায় ১০ টন কোয়ালিটি সিড উৎপাদন করে। এরপর আছে সিড কোম্পানি প্রায় ৬৬০ টন বীজ দেয়। অন্যান্য সিড মানে ট্রেডার্স বা সেলার্স বা মানে সিড মানে যারা মানে ট্রেড করে আরকি, সিড ডিলার্স, এরা আছে প্রায় ৬০০ র মতো বীজ, ৬০০ টন বীজ সাপ্লাই করে থাকে ফার্মার্সকে ওপেন মার্কেটে, অর্থাৎ বাজারে যে বীজগুলো বিভিন্ন সিডের দোকানে যেগুলো পাওয়া যায় আরকি। ওকে? বাকি যে ১২৭২ টন সিড আছে, এগুলো হচ্ছে ফার্মার্সরা নিজেরাই উৎপাদন করে। মানে যে ক্রপ উৎপাদন করে সেইখান থেকে তারা নিজেরাই এই বীজগুলোকে সংরক্ষণ করে রাখে ফর দেয়ার ওন ইউজ ফর দ্য নেক্সট ক্রপস। ওকে? এইভাবে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশে সিডের চিত্র। তবে যেমন সবজি উৎপাদন বেড়ে গেছে, এই ডিমান্ডটা কিন্তু ৩,০০০ এ নাই। এটা কিন্তু আরো বেশি হয়ে গেছে। এটা প্রায় এখন ৩,৫০০ বা এরকম কাছাকাছি চলে গেছে। তার মানে ডিমান্ড যেহেতু বেড়ে গেছে, কাজেই ইম্পোর্টটা আমাদের হয়তো কিছুটা কমছে, হয়তো উৎপাদনটা বাড়ছে। এটা লেটেস্ট পিকচারটা হলে আরো ভালো হতো। তো কাজেই আমরা মানে এইদিকে আমাদের গভর্নমেন্ট প্লাস আদার্স যে সিড রিলেটেড যে বিভিন্ন কোম্পানি আছে তাদেরকে আসলে আরো বেশি নজর দেওয়া উচিত। মার্কেট ভিউ যদি আমরা বলি, মার্কেট ওভারভিউ, এখানে আসলে একটা অ্যানুয়াল গ্রোথ রেট কম, এটা বলা হয় হচ্ছে যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, আ যেটা বলি আমরা CAGR, প্রায় 0.5% ডিউরিং দ্য ফোরকাস্ট পিরিয়ড একে বলা হয় যে ২০ থেকে ২৫ বছর, মানে ২৫ সালে আরকি। যেহেতু বাংলাদেশ হচ্ছে যে আ আ মানে এখানে কি বলেছে যে বাংলাদেশ সিড সেক্টর যে এক্সপেক্টেড টু রেজিস্টার, অর্থাৎ মানে এটা আরো উত্তরোত্তর ২৫ সালের মধ্যে আরো বাড়বে আরকি। আ আমাদের দেশে কি বলে পপুলেশন অনেক বেশি। আ ফুড অ্যান্ড ফুড সিকিউরিটির একটা বিষয় আছে আমাদের দেশে, এমপ্লয়মেন্ট সার্ভিসের একটা বিষয় আছে। আ তারপরে যেটা আমি বলেছি যে FAO মানে অলরেডি বলেছে বাংলাদেশ র‍্যাংকস টপ ইন ভেজিটেবল প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড। যদিও এটা আসলে এই ডাটাটা হয়তোবা আ FAO বিভিন্নভাবে করেছে আরকি। এটা আরো আসলে এটা এখানে হয়তো 2nd বা এরকম, মানে তবে 3rd, যেটা আমি অলরেডি বললাম আরকি। এখন সিডের যে বিভিন্ন অর্গানাইজেশনস গুলো আছে, সিড প্রোডাকশন অর্গানাইজেশন গুলো, সেগুলোর মধ্যে আমি অলরেডি বলেছি যে বিএআরআই আছে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এগুলো কিন্তু ভেজিটেবল সিডস এর কথা আমরা বলতেছি আরকি। আরো অন্যান্য সিডের ক্ষেত্রে আরো বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন তোমার হচ্ছে যে রাইসের ক্ষেত্রে বিআরআরআই আছে। তারপর হচ্ছে আরো কিছু কোম্পানি আছে। সেগুলো আমরা এখানে ইনক্লুড করব না। এখানে শুধুমাত্র সবজির বীজ যে কোম্পানিগুলো বা যে অর্গানাইজেশন গুলো উৎপাদন করে তাদের ক্ষেত্রেও তাদের কথা বলব। তবে বিএডিসি আছে, বিএডিসি তাদের ব্রিডার সিড আছে, ব্রিডার সিডও আছে, ফাউন্ডেশন সিড আছে বা সার্টিফাইড সিড আছে। আ এই ৩ ধরনের সিড তারা ফার্মারদেরকে দিয়ে থাকে। অথবা বিএডিসি আরেকটা কাজ করে, যেমন আ বিভিন্ন অর্গানাইজেশনস কে তারা শুধু নিজেরা না, তাদের কিছু কন্ট্রাক্ট গ্রোয়ার আছে, প্লাস তাদের কিছু কন্ট্রাক্ট ফার্মার্স আছে যাদের মাধ্যমে তারা বীজ উৎপাদন করে, ব্রিডার সিড বা ফাউন্ডেশন সিড। আ আর হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি যেমন বিএইউ কিন্তু মানে বিএডিসির একটা বিরাট কনট্যাক্ট গ্রোয়ার্স।
আমাদের যে সিএফএস ফার্ম আছে তার বিরাট একটা অংশ কিন্তু বিএডিসি সিড উৎপাদন করে দেয় এবং এখান থেকে বিশ্ববিদ্যালয় ইনকাম হয়, আবার সব মানে দেশের জন্য অনেক উপকার আরকি। মানে কোয়ালিটি সিড উৎপাদন করে। এরপর ডিএই আছে সার্টিফাইড সিড উৎপাদন করে ফার্মার্স এর মাধ্যমে। তারপর সেটা মানে সার্টিফাইড করে মানে কোয়ালিটি সম্পন্ন সিড উৎপাদন করে। এনজিও আছে। এনজিওরা করে যেমন ব্র্যাক সিড আছে, তারপর হচ্ছে কেয়ার আছে। আ তারপর হচ্ছে সিড ট্রেডার্স। আবার কিছু মানে সিড কোম্পানি আছে যেমন লাল তীর, তারপর সুপ্রিম সিড। এরাও কি করে? এরা হচ্ছে তাদের নিজস্ব মানে মানে গ্রোয়ারের মাধ্যমে বা নিজস্ব ক্যাটেগরিতে তারা সিড উৎপাদন করে এবং সিডগুলো দিয়ে থাকে। এখন ১৯৮৫ সাল থেকে যদি ২০০৬ পর্যন্ত আমরা দেখি তাহলে দেখো এখানে চিত্র দেয়া আছে যে ব্রিডার সিড প্রোডিউসড বাই বিআরআই, ফাউন্ডেশন সিড প্রোডিউসড বাই বিএডিসি। বিএডিসির মাধ্যমে বিআরআই তো রিসার্চ অর্গানাইজেশন যেহেতু, কাজেই মানে তারা হচ্ছে যে সরাসরি রিসার্চ এর মাধ্যমে যে বীজটা ব্রিডিং এর মাধ্যমে যে সিড উৎপাদন হয় সেটা এখানে মানে সেটা তারা মানে সাপ্লাই করে। আর ফাউন্ডেশন সিড যেটা আসলে জাস্ট আফটার সার্টিফিকেশন মানে ফার্মারদের কাছে চলে আসে। বিএডিসি যেটা করে তারা কিন্তু মেইনলি সিড প্রোডিউসিং একটা আসলে অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে চিত্র আছে যে ৩৪৫ মানে কেজি ছিল মাত্র ব্রিডার সিড বিআরআই ১৯৮৫ সালে, সেটা কিন্তু এখন প্রায় ৭০০ মানে ২০০৬ সালে ৭০০, এখন কিন্তু সেটা প্রায় ১০০০ মানে পার হয়ে গেছে। আবার বিএডিসির ক্ষেত্রে এটা কখনো একটু বাড়ছে আবার কখনো মানে কমেছে আরকি। সেটা বিভিন্ন কারণে অনেক সময় আ বন্যার কারণে বা তোমার বিভিন্ন আমাদের দেশে তো আবার ক্লাইমেটিক মানে একটা থাকেই। আ আ অনেক সময় হচ্ছে খরার কারণে বা অনেক সময় আদার্স যে প্রবলেম আছে স্যালাইনিটি বা বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় কখনো এটা বাড়ে আবার কখনো কমে। যেমন আ ৯৬ সালে ছিল হচ্ছে প্রায় ৬,০০০ ৯৩ কেজি, যেটা আবার ২০০৪ সালে ১০,০০০ এর উপরে ছিল। আবার কিছুটা কমেছে। আবার এটা আবার কিন্তু বাড়ে বা কমে। এভাবে চলতে থাকে আসলে এই জিনিসটা। আচ্ছা এখন আ আ হাই স্যার ইয়েস, স্লাইড শোতে দিলে একটু ভালো হইতো, ইয়েস, ইয়েস, লেখা ইয়েস, ছোট। ইয়েস, ইয়েস, স্লাইড শো। আম হাই ইল্ডিং ভ্যারাইটি যেগুলো আছে, হাই ইল্ডিং ভ্যারাইটি বিশেষ করে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন যেগুলো তৈরি করেছে আরকি। এখন এগুলো ডিটেইল আসলে আমি তোমাদেরকে এভাবে বলব না। তবে তোমরা মোটামুটি তোমাদের যে ক্রপগুলো স্টাডি করা হয়েছে, যেমন তোমার হচ্ছে টমেটো, ব্রিনজাল, ক্যাবেজ, কলিফ্লাওয়ার অথবা কিউকার বিট সবগুলোতেই কিন্তু বিআরআই বা বিএডিসির যে ভ্যারাইটি গুলো আছে সবগুলোই কিন্তু আসলে ভ্যারাইটি কিন্তু মেইনলি ভ্যারাইটি হচ্ছে তারা কিন্তু কি করে? সিডটা অর্থাৎ যেটা পুরো প্রোডাকশন এর জন্য যে ম্যাটেরিয়ালসটা সেটা সাপ্লাই করে, তাই তো? সিড হলে সিড, ভেজিটেটিভ সিড হলে ভেজিটেটিভ সিড। সিডটাই কিন্তু আসলে মেইনলি তাদের মানে উৎপাদনের বা তাদের মানে কি বলে ডিসকভারির হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে? তারপর সেটা তারা ফার্মারদেরকে দেয় বা মানে সারা বাংলাদেশে সেটা মানে করা হয় আরকি। তো এখানে যেমন টমেটোর ক্ষেত্রে আ তোমরা জানো যে বিএআরআই বিআরআই অনেকগুলো টমেটোর মানে তোমার হচ্ছে যে ভ্যারাইটি আবিষ্কার করেছে। এখানে মাত্র কয়েকটা দেয়া আছে। আসলে কিন্তু অনেক প্রায় ৩৫-৪০ টার মতো টমেটো ভ্যারাইটি আছে। ঠিক আছে? তোমরা বিআরআই যদি আ কি বলে কৃষি প্রযুক্তি হাত বইটা লেটেস্ট একটা কপি ইন্টারনেটেই আছে। তোমরা ইন্টারনেট থেকে সার্চ করো তাহলে দেখবে পাবা যে কতগুলো সিট আছে। এগুলো এভাবে দেওয়া আছে। আ আমি এই জিনিসটা জাস্ট একটু তোমাদের একটু দেখাবো। আর এটা তোমরা জেনে নিবা আসলে। এটা পুরাপুরি মানে করার কিছু ইয়ে নাই। তোমরা অলরেডি বিভিন্ন ক্রপের সাথেই এগুলো জেনেছো আরকি। বিএডিসি কি মানে ক্রপ করে আরকি, সেগুলোর একটা চিত্র এখানে দেয়া আছে। আচ্ছা এখন কনস্ট্রেন্টস গুলো কি? কি সমস্যা আছে আসলে আমাদের দেশে? কেন আমরা এই যে আমাদের যে চাহিদা সেটা পুরোপুরি পালন করতে পারি না বা পুরোপুরি মানে কভার করতে পারি না? তার কিছু কারণ আছে। একটা হচ্ছে ল্যাক অফ ইমপ্রুভড ভ্যারাইটি। যে ভ্যারাইটি গুলো আছে আমাদের দেশে বিআরআই অথবা মানে তাদের মধ্যেও কিন্তু সীমাবদ্ধতা আছে। মানে সব ধরনের বৈশিষ্ট্য সংবলিত কিন্তু ভ্যারাইটি এখনো আমাদের দেশে উৎপাদন হয় না। যেমন আমি যদি বলি যে স্যালাইনিটি টলারেন্ট আমাদের দেশে দক্ষিণাঞ্চলে একটা বিরাট অংশ প্রায় 30% কিন্তু স্যালাইন। আ সালাম বিশেষ করে মানে খুলনা অথবা বরিশাল অথবা এই রিজিয়নটাতে আরকি। তো সেই স্যালাইনিটি টলারেন্ট করে আরকি যদি আমরা স্যালাইনিটিতে মানে হওয়ার মতো এরকম যদি ভেজিটেবলস আমরা উৎপাদন করতে পারতাম বা আমাদের যে ভেজিটেবল গুলো বাংলাদেশের অন্যান্য জায়গায় হয় সেগুলো যদি আমরা স্যালাইন এলাকায় যদি করতে পারতাম বাই introducing that character বা salinity tolerant character in the vegetable varieties, তাহলে কিন্তু আমাদের এই মানে চাহিদাটা আমাদের আরো কমে আসছে। ঠিক আছে? তো একটা আছে যে
ল্যাক অফ ইমপ্রুভড ভ্যারাইটি, উন্নত জাত উইথ ডিফারেন্ট মানে ক্যারেক্টার্স, বৈশিষ্ট্য, সেটা একটা। ইমপ্রুভড ভ্যারাইটিস ফর পলিনেটেড এবং হাইব্রিড, ২ ধরনেরই কিন্তু লাগবে। ওপেন পলিনেটেড লাগবে, যেটা আমরা বারবার সিড প্রোডিউস করতে পারবো। আবার হাইব্রিডও দরকার আছে, যেটার মাধ্যমে আমরা বেশি ফসল উৎপাদনের জন্য দরকার আরকি। ২ ধরনের, এই ২ ধরনের মানে সিডেরই আমাদের অভাব আছে। এরপর হচ্ছে প্রোডাকশন রিস্ক ফ্যাক্টর। যেমন আমাদের দেশে তো আসলে পুরো প্রোডাকশন করতে গেলে বিভিন্ন ধরনের হ্যাজার্ড হয়। কখনো বন্যা, কখনো খরা, কখনো টেম্পারেচার হাই, কখনো আবার হচ্ছে তোমার দেখা যায় যে মানে বৃষ্টিপাত। আবার কখনো হচ্ছে দেখা যায় যে মানে পোকামাকড়ের সমস্যা, অথবা প্যাথোজেন, হঠাৎ করে একটা প্যাথোজেন বা একটা ডিজিজ দেখা দিছে যেটা আগে হয় নাই। এরকম কত মানে বিভিন্ন ধরনের প্রোডাকশন রিস্ক ফ্যাক্টর থাকে, যে কারণে আসলে কিন্তু সমস্যা আসে, মানে উন্নত কোয়ালিটির বীজ উৎপাদন আরকি। তারপর হচ্ছে ইন্সুরেন্স বলতে কিছু নাই। আমাদের দেশে কিন্তু সিড প্রোডাকশন যারা করে, যে ফার্মাররা কেন সিড প্রোডাকশন করবে? কেন, কি জন্য করবে? এখন ফার্মার্সরা যেটা করে মেইনলি, যে তারা প্রোডাকশন করে ক্রপ প্রোডাকশন করে সেখান থেকে কিছু অংশ মানে মানে মোস্ট অফ দ্যা পার্ট, মোস্ট অফ দ্যা মানে অংশটাই আসলে তারা খেয়ে ফেলে। বাকি কিছু অংশ রেখে দেয় সিড হিসেবে পরের বছরের জন্য। কিন্তু সেইটাই কিন্তু আসলে বেশি মানে একটা কোয়ালিটি সম্পন্ন হলো না। কোয়ালিটি সম্পন্ন শুধু সিডের জন্য, সিড পারপাসে তোমরা আমার মনে হয় রেজাল্ট স্যার একটা ক্লাস নিয়েছে, টেকনিকস অফ মানে সিড প্রোডাকশন আরকি। তো তার মধ্যে তোমরা হয়তোবা বাই দিস টাইম জেনেছো। সিডের জন্য কিন্তু কিছু বিষয়, আইসোলেশন, ডিসট্যান্স, তারপর হচ্ছে যে রোগিং, কিছু ইন্টারকালচারাল অপারেশন স্পেশাল কন্ডিশন মেইনটেইন করতে হয়। যেটা অন্য মানে ক্রপ প্রোডাকশন এর ক্ষেত্রে দরকার হয় না। ঠিক আছে? তো কাজেই ফার্মার্স কেন এই স্পেশাল ইন্টারকালচারাল অপারেশন গুলো বা স্পেশাল কন্ডিশন গুলো নিবে? কারণ সেখানে সিড থেকে যে পরিমাণ মানে যে পয়সা মানে ইনভেস্ট করে যে পয়সাটা পাওয়া দরকার, সেটা যদি না পায়, সেটা একটা বিষয়। এবং এর জন্য কিন্তু কোনো ইন্সুরেন্স নাই। ধরো সে ফর এক্সাম্পল হঠাৎ করে বন্যা এসে সব, আমাদের দেশে তো ভেরি কমন, স্পেশালি নর্থ বেঙ্গল, তোমরা যদি কয়েকটা ডিস্ট্রিক্টের কথা বলো আরকি, প্রতি বছরই বন্যার কবলিত হয়। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, আ এই এলাকাগুলো, সিরাজগঞ্জ, হ্যাঁ? এখন তখন তাহলে কৃষক হচ্ছে মানে কি বলে, ব্যাংক থেকে ঋণ নিয়ে সিড প্রোডাকশন করলো। দেখা গেল যে তোমার বন্যার কারণে সম্পূর্ণ ক্রপটাই মানে সিডটাই বা একটা নির্দিষ্ট স্টেজে যে ক্রপটা মানে মানে ড্যামেজড হয়ে গেল। তখন কি হবে? তখন তো কৃষকের মাথায় হাত তোলা, তাই না? তাই না? কিন্তু আমাদের দেশে এর কোনো ইন্সুরেন্স নাই। ইট হ্যাজ টু বি মানে এনশিওরড। ইন্সুরেন্স থাকতে হবে, যেটা কমার্শিয়াল কাল্টিভেটর যারা মানে বিদেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে কিন্তু ফার্মার্সরা হচ্ছে সবচেয়ে ধনী। আমাদের দেশে তো আবার হলো যে মানে ফার্মার্সরা মোস্ট কিছু, কিছু আছে ধনী, সেটা ঠিক আছে। কিন্তু মোস্টলি ফার্মার্সরা কিন্তু গরিব। পুয়ার ফার্মার্স আমাদের দেশে, যেটা মানে একটা বিগ প্রবলেম। কিন্তু বিদেশে কিন্তু উল্টা। বিদেশে ফার্মার্সরাই কিন্তু ধনী। ফার্মার্সরাই কিন্তু হচ্ছে পয়সা দেয় রিসার্চ অর্গানাইজেশনকে। ফার্মার্সরাই কিন্তু পয়সা দেয় হচ্ছে বিশ্ববিদ্যালয়কে। ঠিক আছে? তো কাজেই মানে কারণ হচ্ছে তাদের অ্যাসিউরিটি আছে। তাদের কোন কারণে ক্লাইমেটিক অথবা যেকোনো হ্যাজার্ডস এর কারণে যদি তাদের পুরো ধ্বংস হয়ে যায়, তাহলে সরকার সেটা বা যে ইনসিউরড কোম্পানি আছে সেটা কিন্তু কাভার করে। আমাদের দেশে যদি সেটা থাকতো, তাহলে কিন্তু শুধুমাত্র সিড না, যেকোনো ক্রপ প্রোডাকশন এর ক্ষেত্রেই মানে সফলতাটা আরো অনেক বেড়ে যেত আরকি। এনিওয়ে, এরপর হচ্ছে ফিন্যান্স। টাকা একটা ফ্যাক্টর। সিড প্রোডাকশন একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এখন লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য তো পয়সা দরকার। এখন হয়তো হয়তো সরকার কিছু হেল্প করে বা মোটামুটি হেল্প করে। কিন্তু সেটাও হয়তো টাইম টাইম মানে যে সময় হেল্পটা পাওয়া দরকার সেই সময় পায় না। অথবা সেটার জন্য কিছু বিউরোক্রেটিক প্রবলেম আছে। ঠিক আছে? এগুলো তো মোটামুটি আমরা জানি আরকি। যেটা আমাদের আসলে হ্যাম্পার করে সিড প্রোডাকশন এর ক্ষেত্রে। এরপর হচ্ছে প্রাইস। প্রাইস একটা ফ্যাক্টর। দেখা যায় যে ইনকনসিস্টেন্ট মানে কোন বছর দেখা যায় যে বীজের দাম খুবই বেশি, আবার কোন বছর বীজের দাম কিছুটা কম। এই যে প্রাইসের যে একটা ফ্লাকচুয়েশন, সেইটা কিন্তু ঠিক থাকতে হবে। প্রাইস মানে দেখা যাবে যে তুমি একটা ভেজিটেবল সিড আনতে গেলা, ধরো ১০ গ্রাম সিড কোন একটা ভেজিটেবলের। কোন বছর থাকে যে সেটার দাম ৳১০০, আবার কোন বছর যায় থাকে ৳৩০০। এখন ফার্মার্স কেন হলো যে ৳৩০০ দিয়েও সামান্য ১০ গ্রাম সিড নিবে, সেটাও তো একটা বিষয় আছে। এই প্রাইসটা হতে হবে ফার্মার্সদের মানে নাগালের মধ্যে। তাহলেই কিন্তু ফার্মার্সরা হচ্ছে সিড প্রোডাকশন এ মানে যাবে আরকি। সেটা একটা সিড কস্ট যেটা বলেছি আরকি। এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যেটা সেটা ডিক্রিজ করতে হবে আরকি। ইনকনসিস্টেন্সি দূর করতে হবে। প্যাকেজিং একটা আরেকটা প্রবলেম। প্রপার প্যাকেজিং ইস নট এভেইলেবল আমাদের দেশে। আরেকটা জিনিস হচ্ছে মানে পাবলিসিটি কস্ট থাকে আরকি, যেটা প্রাইসিং এর মধ্যে স্টোরেজ কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, মার্কেটিং কস্ট, এই কস্ট গুলো যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু মানে হচ্ছে মানে ফার্মার্সরা উদ্বুদ্ধ হবে সিড প্রোডাকশন এর জন্য। প্যাকেজিং, ভালো প্যাকেজিং নাই। এটা একটা সমস্যা। অনেক সময় আমরা বীজ বাজার থেকে বাসায় নিয়ে আসতে বা বাড়িতে আনতেই কিন্তু কিছু বীজ নষ্ট হয়ে যায়। ডিউ টু লো কোয়ালিটি প্যাকেজিং ম্যাটেরিয়ালস। ইট হ্যাজ টু বি ইনসিওরড। ইম্পোর্ট ইনভলভস ভ্যাট। আর যে ইম্পোর্ট করা হয় যে বীজগুলো, যে আসলে কেন দামটা বেশি নেয়?
আসলে যে দেশ মানে এই সিড গুলো হয়তো ইন্ডিয়া অথবা মানে শ্রীলঙ্কা অথবা মানে আদার্স কান্ট্রি থেকে আমরা যে বীজগুলো বা চায়না থেকে আমরা যে সিড গুলো নিয়ে থাকি, সেই সিডের দাম ওই দেশ হয়তোবা যে অ্যামাউন্টে বিক্রি করে, যখন ভ্যাট যখন মানে হিউজ পরিমাণে ভ্যাট যখন দিতে হয় আমাদের আরকি গভর্নমেন্টকে অথবা এই প্রসেসটাকে বা মানে থেকে, তখন কিন্তু বীজের দাম আপনা আপনি অনেক বেড়ে যায়। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে আরকি। ঠিক আছে? ভ্যাটটা কমাইতে হবে স্পেশালি ফর ফার্মার্স সিড প্রোডাকশন এর ক্ষেত্রে। স্টোরেজের কথা বলছি, প্রপার স্টোরেজ আমাদের দেশে খুবই কম। বা মানে সিড একটা যে আমরা লং টাইম রাখবো ৬ মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর যে আমরা বীজটাকে মানে মানে গুড কন্ডিশন এ রেখে দেবো, সেটার জন্য ভালো মতো ফ্যাসিলিটি নাই। এগুলো হচ্ছে আমাদের দেশে একটা বড় সমস্যা সিড প্রোডাকশন এর জন্য। প্রসেসিং মেশিনারি, এরপর হচ্ছে প্রসেস করা বীজটাকে আ আ মানে হারভেস্টিং এর পর যে মানে হারভেস্টিং, উইনোইং বা সেটাকে শুকানো অথবা সেটাকে প্রসেস করা মানে মানে প্যাকেজ করা, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে আমাদের দেশে এভেইলেবল না। আমাদের দেশে কি হয়, ফার্মার্সরা জাস্ট হারভেস্ট করার পরে সেই বীজগুলোকে মোটামুটি যেমন তেমন করে অথবা তাদের যে এভেইলেবল যে মানে কন্ডিশন এর মধ্যে শুকিয়ে সেটাকে মোটামুটি বস্তা বা মানে চটের বস্তা করে রেখে দেয় অথবা মোটামুটি যে বিষয় মানে লোকালি এভেইলেবল ম্যাট্রিক্স আছে সেগুলোতে রেখে দেয়। কিন্তু সিড গুলোকে যদি একদম মানে প্রপার ময়েশ্চার, প্রপার হিউমিডিটি, প্রপার টেম্পারেচার এ রাখা যেত, তাহলে কিন্তু এই বীজের কোয়ালিটি আপনা আপনি অনেক বেড়ে যেত এবং সেটা প্রোডাকশন আরো হেল্প হতো। সেটা একটা প্রবলেম। ভ্যাট প্রবলেমের কথা আমি অলরেডি বলেছি। প্রসেসিং মেশিনারির ক্ষেত্রেও আবার মেশিনারি কিনতে গেলেও সেটার উপর একটা বিশাল একটা ভ্যাট আছে। বিশাল অ্যামাউন্টের ভ্যাট দিতে হয়। মানে যেটা দিয়ে প্রসেস করা হয় আরকি সিড মানে তোমার প্যাকিং করা বা আদার্স বিষয়গুলো আরকি। আ ফ্লাকচুয়েশন ইন সিড ডিমান্ড। আবার সিড ডিমান্ডে ফ্লাকচুয়েশন। আমাদের দেশে কৃষকরা দেখা যায় যে কোন বছর হয়তো কোন একটা ক্রপের প্রতি বেশি ঝোঁক আছে। সেটা প্রচুর পরিমাণে সেটা চাহিদা হচ্ছে ভেজিটেবলস এ। সেটা প্রচুর ডিমান্ড আছে। সেই বছর আবার দেখা গেল যে হয়তোবা বিভিন্ন কোম্পানি, গভর্নমেন্ট অথবা মানে বাহির থেকে সিড নিয়ে আসলো। আবার পরের বছর দেখা যাবে যে সে ডিমান্ডটা ড্রপ করতে পারে। তখন কিন্তু আবার দেখা গেল যে সিড হয়তো বেশি নিয়ে আসছে কিন্তু সেই অনুযায়ী বেশি বিক্রি হচ্ছে না। আর এই যে ফ্লাকচুয়েশন সেটাও আসলে একটা প্রবলেম ফর মানে সেলফ সাস্টেইনিং সিড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের দেশে আরকি। আহ এরপর হচ্ছে জেনারেল প্রবলেম কিছু আছে, যেমন ভেরি ফিউ অথেন্টিক জেনারেল কিছু প্রবলেম আছে সিড প্রোডাকশন এর ক্ষেত্রে বা ভেজিটেবল সিড প্রোডাকশন এর ক্ষেত্রে। তার মধ্যে যেমন ভেরি ফিউ অথেন্টিক এবং অর্গানাইজড সিড কোম্পানি আছে। খুবই অল্প। নাম মাত্র নাম মানে আমরা বলতে পারবো লালতির, সুপ্রিম সিড বা মাত্র কয়েকটা অ্যাডভান্টা বা এই জাতীয় আরকি। মাত্র কয়েকটা। অথচ কিন্তু মানে উন্নত দেশে কিন্তু প্রচুর পরিমাণে সিড কোম্পানি মানে নন গভর্নমেন্ট সিড কোম্পানি আছে। অর্থাৎ তাদের পুরো এনশিওরড করার জন্য কোয়ালিটি সিড এনশিওর করার জন্য অনেক ধরনের কোম্পানি আছে। তারপর হচ্ছে ফল্টি সিলেকশন অফ ভেজিটেবলস বাই ট্রেডার্স। আবার অনেক সময় যে ট্রেডার যারা ট্রেড করে আরকি, যারা বিদেশ থেকে সিড নিয়ে আসে এবং আমাদের ফার্মার্সদেরকে দেয়। তারা আবার দেখা যায় অনেক সময় কি করে, ভালো বীজের সাথে, সাথে কিছু লোকাল সিড মানে হচ্ছে বিক্রি করে পরে। যেগুলো হচ্ছে পরবর্তীতে ফার্মার্সরা যখন মানে প্রোডাকশন করে তখন দেখা যায় যে হয়তো চিটা হয় অথবা ভালো মানে রোগবালাই সম্পন্ন বা এই সেই। এইটা একটা মানে ফল্টি সিলেকশন একটা থাকতে পারে। ডিসঅনেস্টি, সিড ট্রেডার্স দের যে ডিসঅনেস্টি এটাও একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। এরপর হচ্ছে আনঅথরাইজড ইম্পোর্ট, অর্থাৎ ইম্পোর্ট যে করা হলো বীজটা সেটা সুনির্দিষ্ট কোনো লেভেল নাই। কোন দেশ থেকে করা হয়েছে, কত তাপমাত্রায়, কত কি কন্ডিশনে সেটাকে উৎপাদন করতে হবে বা প্রসেস করতে হবে, কোনো ইনফরমেশন তেমন একটা থাকে না। সেটা একটা মানে সেটাও কিন্তু একটা সমস্যা, মানে একটা জেনারেল প্রবলেম। এবং অ্যারাইভাল অফ ভেজিটেবল সিড আনটাইমলি, এবং দেখা গেল যে হয়তো যে সময় হয়তো সিড শো করার দরকার আমাদের দেশে হয়তো শীতকালীন সবজি মোটামুটি অক্টোবর নভেম্বরের মধ্যেই বপন করতে হবে। দেখা গেল যে সেটা আসে হচ্ছে নভেম্বরে বা ডিসেম্বরে। তখন দেখা গেল যে সময় মতো আমরা মানে কাল্টিভেট করতে পারতেছি না। এটা একটা বড় প্রবলেম। এবার হচ্ছে যে স্টোরেজ সমস্যা তো আছেই আমাদের দেশে। এরপর হচ্ছে মানে ভেজিটেবল এর নিউ টেকনোলজি যে সিড টেকনোলজি যেগুলো আছে, সেগুলো সম্পর্কে কিছু জ্ঞানেরও অভাব আছে আসলে আমাদের ফার্মারদের। সেটাও একটা বিষয় আরকি। টেকনিক্যাল প্রবলেমের মধ্যে আছে লিমিটেড জার্মপ্লাজম। অর্থাৎ ওই যে মানে একই ফসলের মানে ভিন্ন আ জাতের বা ভিন্ন জাতের অভাব আছে। ঠিক আছে? ভিন্ন বৈশিষ্ট্যের অভাব আছে আমাদের দেশে। ট্রেইন ম্যান পাওয়ার এর অভাব আছে ইন দ্যা ফিল্ড কন্ডিশন এ, বিশেষ করে ব্রিডিং এর ক্ষেত্রে, মলিকুলার জেনেটিক্স এর ক্ষেত্রে, টিস্যু কালচার এর ক্ষেত্রে আছে আমাদের দেশে, হচ্ছে মানে ধীরে হচ্ছে, কিন্তু তারপরেও সাফিসিয়েন্টলি আসলে নাই। তারপর হচ্ছে ইনসেনটিভ টু সায়েন্টিস্ট। দেখা গেছে আমাদের দেশে, বিদেশে হচ্ছে কি মানে উন্নত দেশে বেশি। বিদেশ বলতে আসলে উন্নত দেশকে আমি বোঝাচ্ছি আরকি। উন্নত দেশে কিন্তু গবেষণার জন্য মানে বরাদ্দ অনেক বেশি।
ঠিক আছে, সায়েন্টিস্টরা একদম মানে 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 অর্থ নিয়ে কোনো চিন্তাই করবে না, ঠিক আছে, টাকা নিয়ে মানে গবেষণার জন্য টাকার জন্য গবেষণা থেমে থাকবে, নেভার এভার ইট উইল হ্যাপেন ইন ডেভেলপড কান্ট্রি। বাট হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি, দেখা যাচ্ছে যে একে তো হলো যে গবেষণার জন্য অর্থের একটা সমস্যা তো আছেই, এটা মানে ওভারঅল প্রবলেম আসলে আমাদের দেশে। আবার সেই টাকাটা সময় মতো না আসা, এটা একটা আর একটা প্রবলেম। উই ফেস দ্যাট প্রবলেম ইজ ভেরি মানে এভরিডে আসলে। দেখা যাচ্ছে একটা গভর্নমেন্ট একটা মানে কি বলা হচ্ছে যে গবেষণার ফান্ড দিচ্ছে, অথচ সেই ফান্ডটা যে সময় দেওয়া দরকার সেই সময় না দিয়ে দিচ্ছে হলো ২ মাস ৬ মাস পরে। দেখা যাচ্ছে যে মানে অনেক ক্ষেত্রেই নিজের টাকা দিয়ে হচ্ছে রিসার্চ করতে হচ্ছে। কিন্তু একজন সায়েন্টিস্ট, একজন মানে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অথবা একজন গবেষক নিজের টাকা দিয়ে মানে রিসার্চ করা, এটা মানে কতটুকু কি বলা হচ্ছে যে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, ঠিক আছে? এখন গবেষণার জন্য যে ইনসেনটিভ সেটা যদি আবার ঠিকমতো না হয়, তাহলে কিন্তু রিসার্চাররা কিন্তু এটাতে মানে আগ্রহ পাবে না। আর সিড প্রোডাকশন এর ক্ষেত্রে স্পেশালি যেহেতু নতুন, নতুন ক্রাইটেরিয়া, নতুন, নতুন ক্যারেক্টার, বৈশিষ্ট্য সম্পন্ন মানে সিড উৎপাদন করতে হয় টাইম টু টাইম আমাদের দেশের এজন্য কিন্তু মানে সায়েন্টিস্টদের এই মানে গবেষণার যে ফান্ড প্লাস ইনসেনটিভস এগুলো টাইমলি হতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে হইতে হবে আরকি। ঠিক আছে? এগুলো হচ্ছে টেকনিক্যাল প্রবলেম আমাদের দেশে। অনেক সময় এটা সরকার ইচ্ছা করে মানে এটা করে না। সরকার অলওয়েজ হয়তোবা সেটা আন্তরিকতার সাথে করে। কিন্তু বিউরোক্রেটিক কিছু প্রসেস আছে যেটা হচ্ছে আমাদের দেশে একটা বিগ প্রবলেম আরকি। এরপর হচ্ছে পটেনশিয়াল মাইগ্রেশন অফ পটেনশিয়াল সায়েন্টিস্ট টু আদার কান্ট্রিজ, এটা আরেকটা সমস্যা। দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলোর কারণে হয়তো মানে বিদেশে লেখাপড়া করতে যাচ্ছে, সেখানে সেটেল হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমাদের দেশে কিছু মেধা বিক্রি হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে মানে একটা টেকনিক্যাল প্রবলেম আমাদের দেশে। আ মানে স্পেশালি ভেজিটেবল সেক্টরে বা মানে উন্নত বীজ সেক্টরে আরকি। কম্পিটিটিভ মার্কেটস যেটা আমি অলরেডি বলেছি আসলে আমাদের দেশে যে যারা সিড নিয়ে মেজর প্লেয়ার্স বা মেজর মানে প্রোডিউসার্স আমাদের দেশে আরকি উৎপাদন করে, ব্র্যাক সিড আছে, অ্যাগ্রো অ্যান্ড এন্টারপ্রাইজ, লাল তীর আছে, অ্যাডভান্টা সিডস প্রাইভেট লিমিটেড আছে, এসিআই আছে তোমরা জানো সবাই, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সুপ্রিম সিড আছে, সিনজেন্টা আছে, জায়ান্ট অ্যাগ্রো আছে, বায়োক্রপ সায়েন্সেস এবং বায়োসিড। এই মাত্র ৮টা-১০টা সিড কোম্পানি কিন্তু মেইনলি ভেজিটেবল সিড আমাদের দেশে তোমার হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন সিড সাপ্লাই করে বা বিক্রি করে আরকি, উৎপাদন করে এবং বিক্রি করে। আদারওয়াইজ কিন্তু তেমন একটা নাই। বাকিগুলো ফার্মারদের ওন মানে নিজস্ব উৎপাদনে হয় আরকি। এখানে কিছু তথ্য আসলে দেয়া আছে যে বাংলাদেশ সাইন্ড এ সিড শেয়ারিং এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া এন্ড নেপাল ইন 2014 সালে, এবং এই এগ্রিমেন্টের মাধ্যমে ফার্মার্সরা সরাসরি নিউ এবং বেটার সিডের মানে অ্যাক্সেস করতে পারবে কমন প্যারামিটারস বা ভ্যারাইটাল রিলিজের মানে প্যারামিটারস বা ভ্যারাইটাল রিলিজের মাধ্যমে এটা একটা এগ্রিমেন্ট করা আছে ইন্ডিয়া, বাংলা এবং শ্রীলঙ্কার সাথে। লাল তীর সিড কোম্পানির সঙ্গে মানে বাংলাদেশে যে লাল তীর সিড কোম্পানি আছে যাদের হেড অফিস হচ্ছে মানে সাভারে আছে, সাভার গাজীপুরে আরকি। তোমরা হয়তো কখনো গিয়েছো বা অনেকে বা যাবা একসময়। তো তারা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে তাদের একটা জয়েন্ট প্রজেক্ট আছে ভেজিটেবল সিড প্রোডাকশন বাড়ানোর জন্য। এরপর হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের সঙ্গে আবার হচ্ছে ডিক্লেয়ার করেছে যে ন্যাশনাল সিড পলিসি মানে সিডটাকে প্রমোট করার জন্য আরকি। সেটা ভেরি মানে ইম্পোর্টেন্ট সিগনিফিক্যান্ট এটা। এরপর হচ্ছে সিড অ্যাক্ট যেটা ছিল 1977 এ, সেটাকে আবার 97 এ আ 1997 এ আবার সেটাকে আরো অ্যামেন্ড করে নতুন ফর্মুলা দেয়া হয়েছে আরকি। এগুলো আসলে সিডের মানে কোয়ালিটি সিড উৎপাদনের জন্য অনেক মানে হেল্প করবে আরকি। হ্যাঁ, এই গেল হচ্ছে আমাদের সিড বর্তমান মানে আমাদের দেশে যে সিডের যে বর্তমান অবস্থা বা বর্তমান যে মানে সিড প্রোডাকশনের যে ভেজিটেবল সিড প্রোডাকশনের যে সমস্যা। এখন এই সমস্যাগুলোকে যদি আমরা, এগুলো সমস্যা মানে একেবারে এমন না যে সমাধান করা সম্ভব নয়। এটা হচ্ছে আন্তরিকতার অভাব। আন্তরিক থাকতে হবে গভর্নমেন্টকে এস ওয়েল অ্যাজ আম আ আ সব 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 মানে রিসার্চ ফান্ড এর ক্ষেত্রে সব বিষয়ে আরকি, হ্যাঁ? প্লাস যারা গবেষণা করবে তাদেরকেও আন্তরিক হতে হবে। পাশাপাশি যেটা কোনো কাজে আসবে না। তাই এখন আ এক্সকিউজ মি, তোমরা কেউ কি কিছু বলতেছো? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। জি স্যার।
তো এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের সিড প্রোডাকশন আমাদের বাড়ানো সম্ভব আমাদের দেশে বা মানে ভেজিটেবল সিড, এবং আমরা আমাদের ডিমান্ড দিনকে দিন আরো মানে যে ডিমান্ডটা আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে সেটা আমরা কমাতে পারবো আর কি, অথবা একসময় সেলফ সাফিসিয়েন্ট হওয়া সম্ভব আর কি। এই প্রেজেন্ট সিচুয়েশনের উপর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ তোমরা বলতে পারো আর কি, এরপরে আমি আরেকটা চ্যাপ্টারে চলে যাবো। তোমাদের সিড ভেজিটেবল সিড যেটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্পেশালি ইন দিস কোর্স, কাজেই অনেক সময় তোমাদের কোশ্চেন থাকতে পারে মানে প্রেজেন্ট সিচুয়েশন, সিড প্রোডাকশন, সাপ্লাই, ইম্পোর্ট এগুলোর উপর আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে নেক্সট আরেকটা বিষয়ে চলে যাব, সিড ক্লাসেস, ক্লাসেস অফ ভেজিটেবল সিডস। এখানে আরেকটা বিষয় আছে যে ক্লাসিফিকেশন এন্ড ক্লাসেস। আসলে আমি আসলে সিড ক্লাসটা তোমাদের পড়াবো, ক্লাসিফিকেশন তোমরা ধরো বোটানিতেই শিখেছো, আমি নতুন করে সেটা ইয়ে করতে যাচ্ছি না, আর আমাদের সময়ও নাই আসলে। হ্যাঁ, হয়তো 3-4টা লেকচার দিতে মানে নিতে পারলে ভালো হতো, বাট উই ডোন্ট হ্যাভ মানে এনি টাইম। মানে হয়তো আজকের পর আমারও ক্লাস নেওয়া সম্ভব না, তোমারও হয়তো বা নেক্সট উইক থেকে তোমাদের আরেকটা নতুন সেমিস্টার শুরু হচ্ছে, ঠিক আছে। তো আমি সিড ক্লাসিফিকেশন যেগুলো, যেমন বোটানিক্যাল সিড, ট্রু সিড, ফল সিড, এগুলো তোমরা মানে একটু শিখে নিবা, আবার বোটানিতে হয়তো পড়েছো, সেখান থেকে একটু দেখে নিবা। এখানে হচ্ছে যে মানে সিড প্রোডাকশনের সঙ্গে বা সিড উৎপাদনের সঙ্গে যে ক্লাসগুলো আছে সেটা আমি তোমাদের নিয়ে আলোচনা করবো। এখানে 4টি ক্লাস আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস সিড, ব্রিডার সিড, ফাউন্ডেশন সিড এন্ড সার্টিফিকেট সিড। এই 4টে ছাড়া আরেকটা ক্লাস আছে, যেটা হচ্ছে ট্রুথফুলি লেভেল সিড। আচ্ছা, এখন হচ্ছে নিউক্লিয়াস সিডটা কি? নিউক্লিয়াস সিড হচ্ছে যে ইনিশিয়ালি হ্যান্ডফুল সিড যেটা অবটেইন ফ্রম সিলেক্টেড ইন্ডিভিজুয়াল প্ল্যান্টস অফ এ পার্টিকুলার ভ্যারাইটি। একটা পার্টিকুলার ভ্যারাইটির যে সিডটা মানে ইনিশিয়ালি যেটা মানে উৎপাদন করা হয় আর কি, ফর দ্য পারপাস অফ পিউরিফিকেশন, যেটা পিউরিফাই করা হয়, তারপর হচ্ছে সেই ভ্যারাইটিটাকে মেইনটেইন করা হয় এবং প্ল্যান্ট ব্রিডারের মাধ্যমে উৎপাদন হয়, সেটা হচ্ছে নিউক্লিয়াস সিড, ঠিক আছে। এবং এই সিডটাকে পরবর্তীতে মাল্টিপ্লাই করা হয় এবং মানে প্ল্যান্ট ব্রিডারের মাধ্যমে হচ্ছে তোমার সুপারভিশনের মাধ্যমে এবং মানে প্রোভাইড ব্রিডার সিড, মানে এটাকে আবার হচ্ছে পরবর্তীতে ব্রিডার সিড হিসাবে মানে এই নিউক্লিয়াস সিডটাকে সিড থেকেই ব্রিডার সিড উৎপাদন করা হয় আর কি, ফার্দার ফর্মে আর কি, ওকে। এবং এই নিউক্লিয়াস সিডটার হাইয়েস্ট জেনেটিক পিউরিটি থাকে এবং হচ্ছে ফিজিক্যাল পিউরিটি থাকে হাইয়েস্ট। নেক্সট আসছে হলো ব্রিডার সিড। এটা হচ্ছে প্রোজেনি অফ নিউক্লিয়াস, অর্থাৎ এটা নিউক্লিয়াস সিড থেকে এই ব্রিডার সিডটা উৎপন্ন হয়, যেটা মাল্টিপ্লাইড করা হয় লার্জ এরিয়াতে। মানে যখন উৎপাদন হলো, ধরো ব্রিডার একটা নতুন সিড একটা তৈরি করলো যেটা হাইয়েস্ট পিউরিটি থাকলো, তারপর শুধু তৈরি করলে তো হবে না, সেটাকে মানে আরো বেশি পরিসরে মানে বৃহৎ এলাকায় সেটাকে টেস্ট করে দেখতে হবে। তো এটা যখন মানে প্ল্যান্ট ব্রিডারের মাধ্যমে যখন বৃহৎ এলাকায় মাল্টিপ্লাই করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ব্রিডার সিড, এবং এটা মনিটর করা হয় কমিটির মাধ্যমে। এইটারও হচ্ছে যে মানে 100% ফিজিক্যাল এবং জেনেটিক্যাল পিওর থাকে আর কি, মানে প্রোডাকশন অফ ফাউন্ডেশন ক্লাস আর কি। এরপরে এইটাকে আবার হচ্ছে ফাউন্ডেশন সিড হিসেবে পরবর্তী ধাপে চলে যাবে। কাজেই ফাউন্ডেশন সিডটা আছে, এটা হলো ব্রিডার সিডের একটা প্রোজেনি, ওকে। এবং এটাকে হ্যান্ডেল করা হয় সিড প্রোডিউসিং এজেন্সি দ্বারা আর কি, পাবলিক এবং প্রাইভেট, সেটা যেমন এসসিএ আছে অথবা বিএডিসি আছে, তাদের মাধ্যমে এই ব্রিডার সিডটাকে আবার বৃহৎ পরিসরে তাদের কন্ট্রাক্ট গ্রোয়ার্স এর মাধ্যমে, যেমন বিএও একটা কন্ট্রাক্ট গ্রোয়ার্স, ঠিক আছে, এদের মাধ্যমে এই ব্রিডার সিডটাকে মানে উৎপাদন করা হয়। এবং সেইটাকে আমরা বলি হচ্ছে ফাউন্ডেশন সিড, এবং এই ফাউন্ডেশন সিডটাকেই কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে সার্টিফাইড করে সেটাকে হচ্ছে ফার্মারদের কাছে বা সারা বাংলাদেশে স্প্রেড করে দেওয়া হয় বা বিক্রি করা হয় আর কি। কাজেই ফাউন্ডেশন সিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে এটা হচ্ছে সার্টিফিকেশনের আগের ধাপ, বৃহৎ আকারে বিডারদের কাছ থেকে যখন বিভিন্ন এজেন্সিতে চলে আসলো তখন আর কি। আর সার্টিফাইড সিট হচ্ছে যখন এটা হচ্ছে প্রয়োজনীয় ফাউন্ডেশন সিট, ফাউন্ডেশন সিটটাকে উৎপাদন করা হলো, তারপর কিছু মানে কিছু বিষয় আছে রেজিস্ট্রেশন করা, তারপর হচ্ছে যে এসসি এর কিছু রুলস আছে সিট সার্টিফিকেট এজেন্সি, সেগুলো মেইনটেইন করে তারপর সেটাকে একটা সার্টিফাই করে স্ট্যান্ডার্ড দিয়ে লেভেলিং করে সেই বীজটাকে হচ্ছে বাজারে বিক্রি করতে। এই হচ্ছে 4টা হচ্ছে ক্লাস আর কি সিডের, মানে সিডের উৎপাদনের যে ক্লাস আর কি, 4টা ধাপ। আর আরেকটা অনেক সময় বীজ বেশি মানে ধরো এই 4টা ধাপ ছাড়াও দেখা যায় ট্রুথফুলি লেভেল সিড, এটা অনেক সময় হচ্ছে বিশ্বাস, আসলে বিশ্বাসের মাধ্যমে লেভেলিং, মানে ট্রুথফুলি লেভেল বাংলা আসলে ভালো বাংলা হয়তো থাকতে পারে, আই ডোন্ট নো।
মানে এটা হচ্ছে প্রয়োজনীয় ফাউন্ডেশন, এটা ফাউন্ডেশন সার্টিফাইড অথবা লেভেল সিড, ফাউন্ডেশন অথবা সার্টিফাইড সিডের একটা প্রয়োজনীয় আসলে, ঠিক আছে। এই ক্ষেত্রে সিড এবং ফিল্ড স্ট্যান্ডার্ড যেটা আছে ইকুইভ্যালেন্ট টু সার্টিফাইড সিড, সার্টিফাইড সিডের মতো, কিন্তু সার্টিফিকেশন করা হয় না। অর্থাৎ বিশ্বাস করাই হয় যে একটা ফার্মার্সের মানে ফিল্ডের মধ্যে একটা উৎপাদন করা হলো, বিশ্বাস করে নেওয়া হলো যে সেটা সার্টিফিকেশন করার মতো, মানে সার্টিফাইড এজেন্সির কোনো দরকার হয় না, এবং সেটাকে বিশ্বাসের উপর বেসিস করেই সেই সিটটাকে হচ্ছে বিক্রি করা হয় মার্কেটে, বা মানে মার্কেটে বিক্রি করা হয়, কিন্তু সেটা মনিটরিং করা হয়, যেটাকে আমরা ট্রুথফুলি লেভেল সিট বলি। অর্থাৎ সেটার কোনো সার্টিফিকেশন হয় না, বাট ধরে নেওয়া হয় সেটা একটা সার্টিফাইড সিটের মতো বা ফাউন্ডেশন সিটের মতো। ফাউন্ডেশন সিটটাকে সার্টিফাইড মানে করা আর কি। কিছু পার্থক্য আছে সার্টিফাইড সিড আর ট্রুথফুলি লেভেল সিটের মধ্যে। যেমন সার্টিফাইড সিটের সার্টিফিকেশন ভলান্টারি, এখানে সার্টিফিকেশন দরকার হয় না। তারপরে হচ্ছে যে নোটিফাইড কাইন্ডস থাকবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল টু বোথ নোটিফিকেশন এবং হচ্ছে যে রিলিজড ভ্যারাইটির ক্ষেত্রে। আর সার্টিফাইড সিড বোথ মানে মিনিমাম ফিল্ড স্যাটিসফ্যাকশন থাকবে, তার মধ্যে স্ট্যান্ডার্ড থাকবে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে জাস্ট শুধু ফিজিক্যাল পিউরিটি, মানে পিউরিটি এবং জার্মিনেশন ঠিক থাকলেই আমরা ওটা ধরে নিই যে হ্যাঁ এটা ট্রুথফুলি লেভেল সিড আর কি। ওকে। আর এই মানে সার্টিফাইড সিটের ক্ষেত্রে অবশ্যই সেটা এসসিএ অফিসার যে আছে বা সিড ইন্সপেক্টর আছে তাদের মাধ্যমে এই স্যাম্পলগুলো টেস্ট করা হয়, কিন্তু মানে ট্রুথফুলি লেভেল সিটের ক্ষেত্রে সিড ইন্সপেক্টর অ্যালোন ক্যান টেক দ্য স্যাম্পল ফর চেকিং দ্য সিড কোয়ালিটি। আসলে এখানে সিড সার্টিফিকেশন অফিসারের দরকার হয় না। এটা জাস্ট একটা মানে পার্থক্য আর কি। নেক্সট আসছে হলো সিড কোয়ালিটি। সিড ক্লাসেস গেল, সিড ক্লাসেস আমার মনে হয় তোমরা আগেও পড়ে আসছে, সেটাকে একটু রিমাইন্ড করার আগে। আর সিড কোয়ালিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। এতক্ষণ তো গেল যে আমরা সিড উৎপাদন করব, সিডের কি অবস্থা আমাদের দেশে, এখন কোয়ালিটি সিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি সিড মানে হচ্ছে কোয়ালিটি ক্রপ, আর কোয়ালিটি ক্রপ মানে অ্যাগেইন কোয়ালিটি সিড। ওকে। সিড কোয়ালিটি হচ্ছে বলা হয় সাম অফ অল দ্য প্রপার্টিজ, যত ধরনের বৈশিষ্ট্য আছে একটা ভালো বীজের বা একটা ভালো বীজ পারফরমেন্সের জন্য, একটা ভালো ক্রপ উৎপাদনের জন্য যত ধরনের বৈশিষ্ট্য আছে সবগুলো সমন্বয়টাকেই হচ্ছে বলে কোয়ালিটি সিড বা সিড কোয়ালিটি। ওকে। এবং এই সিড কোয়ালিটি ডিসাইড করা হয় শুধুমাত্র উৎপাদনটা, হ্যাঁ গাছ সুন্দর বড় হয়েছে তার উপর না, ক্রপ ভালো প্রোডাকশন হচ্ছে তার উপর না, ভালো মানে স্টোর করা যায়, তারপরে যে ডিজিজ হবে না, ইনসেক্ট এফেক্টেড হবে না, তারপর হচ্ছে যে সেটা দেখতে সুন্দর হবে, হ্যাঁ সবগুলো বৈশিষ্ট্য মিলিয়ে হচ্ছে আসলে সিড কোয়ালিটি। কাজে এই সিড কোয়ালিটি চারটা বৈশিষ্ট্য দ্বারা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস ভালো হতে হবে, ফিজিক্যাল অ্যাট্রিবিউট, ফিজিওলজিক্যাল অ্যাট্রিবিউটস ভালো হতে হবে, ভিতরের গুণাগুণ, জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস মানে এর জিন বা বৈশিষ্ট্যগুলো যেটা নিয়ন্ত্রণ করে সেগুলো ভালো হতে হবে, এবং স্টোরেবিলিটি ভালো হতে হবে, তাহলেই আমরা সেটাকে সিড কোয়ালিটি বা কোয়ালিটি সিড বলতে পারি। কোয়ালিটি সিডের এখানে একটু দেখো মানে একটা স্ট্রাকচারাল কনসেপ্ট আছে আর কি। আমি জাস্ট এটাকে একটু ভাগ করে তোমরা দেখো। জেনেটিক্যাল বললাম আর কি, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল, মানে যেটা যে চারটা বৈশিষ্ট্য। জেনেটিক্যালের মধ্যে কাল্টিভার পিউরিটি, মানে পিউরিটি যে কাল্টিভেটেড মানে যে সিডটা আমরা উৎপাদন করতে চাচ্ছি যে ভ্যারাইটিটা সেটাই হইতে হবে, অন্য কোনো জাত মিক্সার থাকা যাবে না। লনজিভিটি ভালো হতে হবে সিডের, এটা লং টার্ম স্টোরেজ করা যাবে, লং টার্ম লাইফ থাকবে। এরপর আসতেছে হলো ফিজিক্যাল বৈশিষ্ট্য, মানে অ্যানালিটিক্যাল পিউরিটি, মানে পিউরিটি ভালো থাকতে হবে, 90% এর উপরে 100% পিউরিটি থাকতে হবে, 95% এর উপরে পিউরিটি থাকতে হবে, ময়েশ্চার কন্টেন্ট ঠিক থাকতে হবে, সাইজ ঠিক থাকতে হবে, অ্যাপিয়ারেন্সটা দেখতে ভালো হতে হবে, তারপর কালার, ইনসেক্ট বাইটস আছে কিনা, কোনো মানে ছিদ্র আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, প্রেজেন্স অফ আদার্স আনডিজার্ভড ম্যাটেরিয়ালস, এগুলো থাকা যাবে না। ঠিক আছে। ফিজিওলজিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে আছে জার্মিনেশন ক্যাপাসিটি ভালো হতে হবে, ভায়াবিলিটি অর্থাৎ সেটা মানে সেটা হচ্ছে সক্ষম হবে, জার্মিনেশনের সক্ষম মানে অঙ্কুরোদ্গমের সক্ষম হতে হবে, ভিগর হতে হবে, অর্থাৎ সেই সিডটা জার্মিনেট করার পর সেটা ফিল্ড কন্ডিশনে বা আনফেভারেবল কন্ডিশনে নিজেকে খাপ খাইয়ে নিতে নেওয়ার বৈশিষ্ট্য থাকবে। ভাইটালিটি অর্থাৎ সেটা ভিগর ভালো হতে হবে, অর্থাৎ ভাইটালিটি মানে সেটা খুব সক্ষমভাবে সুস্থ সবলভাবে মানে একটা গাছ হিসেবে বড় হবে। ডরমেন্সি অর্থাৎ ডরমেন্সি সিডের মধ্যে ডরমেন্সি থাকতে হবে, মানে সিড মানে ক্রপ প্রোডাকশনের আগ পর্যন্ত সেটা ডরমেন্ট কন্ডিশনের জন্য থাকে আর কি। আবার টাইম মানে সময় মতো জন্য ডরমেন্সিটা মানে ভাঙানো যায় সেটাও থাকতে হবে আর কি। প্যাথোলজিক্যাল বৈশিষ্ট্য যেমন হেলথ ভালো, স্বাস্থ্য ভালো হতে হবে, ফাঙ্গাস বা কোনো ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এগুলো ইনফেক্টেড হওয়া যাবে না, নেমাটোড থাকা যাবে না, ইনসেক্টস এফেক্টেড হওয়া যাবে না, মেকানিক্যাল ড্যামেজ থাকা যাবে না। কাজে এই বৈশিষ্ট্যগুলো যখন থাকবে তখন সেই সিডটাকে আমরা কোয়ালিটি সিড হিসেবে কনসিডার করবো। ওকে।
এখন ফিজিক্যাল বৈশিষ্ট্য যে অলরেডি আমি বলেছি আসলে এই যে মিনিমাম ড্যামেজ সিড এগুলো মোটামুটি ওই কথাগুলো অলরেডি বলেছি, কাজেই তোমরা এখান থেকে সেগুলো জানতে পারবা। এরপর হচ্ছে কোয়ালিটি সিডের কিছু বৈশিষ্ট্য, সেটা ওভারঅল আমি একটা বৈশিষ্ট্য দিয়েছি, যেমন মাস্ট বি জেনেটিক্যালি পিওর, রিকোয়ার্ড ফিজিক্যাল পিউরিটি, তারপর হচ্ছে আদার ক্রপ সিডের সঙ্গে মানে মিলানো যাবে না, আদার জাত অন্যান্য জাতের সঙ্গে বীজের মানে সংমিশ্রণ থাকা যাবে না, অবজেকশনেবল সিড উইড সিড থাকা যাবে না, তারপর হচ্ছে এবং সেটা আমরা পিউরিটি টেস্টের মাধ্যমে আলাদা মানে জানতে পারবো। এরপর হচ্ছে কোনো ডিজাইনড ডিজিজ অথবা আনডিজাইন অথবা আননোন ডিজিজ থাকা যাবে না। তারপর হচ্ছে জার্মিনেশন ভিগার ভালো হতে হবে, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট থাকতে হবে। এগুলো হচ্ছে একটা ভালো বীজের বৈশিষ্ট্য। এখন হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা, এই ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সিড কোয়ালিটি ডিউরিং স্টোরেজ প্রোডাকশন এন্ড স্টোরেজ। এখানে যাওয়ার আগে আমার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক। স্যার ইয়েস। স্যার নিউক্লিয়াস সিডও ব্রিডার উৎপাদন করতেছে আর ব্রিডার সিডও ব্রিডার উৎপাদন করছে, তাহলে স্যার এদের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? আচ্ছা, নিউক্লিয়াস সিডটা হচ্ছে ব্রিডাররা যখন ইনিশিয়ালি গবেষণার মাধ্যমে যে বীজটা উৎপাদন করলো, ঠিক আছে, ধরো আমি আমার ল্যাবরেটরিতে একটা মানে গবেষণা করে একটা হচ্ছে সিড উৎপাদন, আমি তখন ইন দ্যাট কেস আই এম এ ব্রিডার, ওকে। আবার শুধু সেটা আমি ধরো গবেষণার মাধ্যমে ল্যাবরেটরিতে অল্প পরিমাণে বা একটা দুটো বীজ উৎপাদন করলাম, সেইটাকে আমি এক্সপেরিমেন্টাল ফিল্ডে যখন নিয়ে যাব, তখনও তো আমি অ্যাজ এ ব্রিডার হিসেবে আমি তখন সেটা করব, তাই না? তখন সেটাকে আমরা ব্রিডার সিড বলবো। আসলে বেসিক্যালি দুটাই ব্রিডাররাই করে আর কি। হ্যাঁ, নিউক্লিয়াস সিডটা হচ্ছে একেবারে পিওর, একদম ধরো তুমি একটা মানে টিস্যু কালচারের মাধ্যমে করেছো অথবা জাস্ট ডিসকভার্ড মানে নিউ থিংস, ঠিক আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, বুঝছো। তারপরে সেটাকে যখন এক্সপেরিমেন্টাল পর্যায়ে তুমি টেস্ট করবা তখন সেটা হলো ব্রিডার। তারপর এক্সপেরিমেন্ট থেকে যখন তুমি কয়েক জায়গায় এক্সপেরিমেন্টটাকে যখন টেস্টিং করবা তখন সেটা হচ্ছে ফাউন্ডেশন, যেটা হচ্ছে বিভিন্ন মানে গ্রোয়ারের মাধ্যমে কোম্পানির মাধ্যমে করা হয়। তারপর সেখান থেকে যখন ফার্দার সারা দেশে ছড়ানোর জন্য মানে এজেন্সির মাধ্যমে তোমার হচ্ছে যে টেস্টিং করে তারপর সেটাকে লেভেলিং করে সেটাকে পাস করে ইয়ে করা হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে সার্টিফাইড সিড। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। স্যার অ্যাগ্রোনমিতে স্যার আমরা শুরুতে যেটা ছিল স্যার ওখানে ছিল ব্রিডার সিড দিয়ে শুরু, তাহলে স্যার এখন কি এর আগে একটা নিউক্লিয়াস? ইয়েস তোমাদের অ্যাগ্রোনমিতে মানে ক্লাসিফিকেশনটা একটু ভিন্নভাবে যদিও করা হয়, আসলে খুব বেশি বেসিক পার্থক্য নাই, বাট তোমাদের এইখানে নিউক্লিয়াস সিডটাকে ইনক্লুড করতে হবে আর কি, স্পেশালি ফর হর্টিকালচার ক্রপের ক্ষেত্রে। স্যার আরেকটা স্যার নোটিফাইড কাইন্ড বলতে কি বোঝানো হয়েছে? নোটিফাইড কাইন্ড মানে আগে থেকে নোটিফিকেশন থাকতে হবে আর কি, সব ধরনের বৈশিষ্ট্যগুলো আগে থেকেই তোমার হচ্ছে মানে মানে জানা থাকতে হবে অথবা প্রকাশ করতে হবে আর কি, কিছু কোনো বৈশিষ্ট্য গোপন রাখা যাবে না আর কি, ঠিক আছে। নোটিফিকেশন থাকতে হবে, মানে ফার্মার যেন জানতে পারে যে এইটার এই বীজের বৈশিষ্ট্য এরকম, এটার তোমার হচ্ছে যে তোমার এইটার পার্সেন্টেজ পিউরিটি এরকম, পার্সেন্টেজ জার্মিনেশন এত পার্সেন্ট, এটা ডিজিজ নাই, এটা হচ্ছে যে তোমার স্টোরেজ ক্যাপাসিটি, এটা ময়েশ্চার কন্টেন্ট এত পার্সেন্ট, বুঝছো, সেটাই হচ্ছে নোটিফিকেশন, নোটিফাইড সিড। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো কোশ্চেন তোমাদের? জি স্যার। ইয়েস স্যার নন ট্রান্সজেনিক সিড আর হচ্ছে ওপেন পলিনেটেড সিড আরেকবার বললে ভালো হতো। ওকে, নন ট্রান্সজেনিক আর একটা হচ্ছে নন ট্রান্সজেনিক হাইব্রিডস আর একটা ওপেন পলিনেটেড। হাইব্রিড মানে যে হাইব্রিড যে বীজটা হবে সেটা একটা হতে পারে যে নতুন কোন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বৈশিষ্ট্য আমি প্রবেশ করিয়েছি, যেমন বিটি ব্রিঞ্জাল, তোমরা বিটি ব্রিঞ্জাল আমি তোমাদের লেকচার দিয়েছি, তোমরা পড়েছো তাই না। বিটি ব্রিঞ্জালটা কি, আমরা একটা নতুন জিন সেখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, তাই না, এবং নতুন জিন ইন্ট্রোডিউস করার পরে একটা বৈশিষ্ট্য পাওয়া গেছে ওই ব্রিঞ্জালের। এখন ওই ব্রিঞ্জালের সঙ্গে আমরা ধরো আরেকটা ভ্যারাইটি আছে, সেইটাকে যখন আমরা ক্রস করব তখন প্রথম যে জাতটা পাবো সেটা হলো কি ট্রান্সজেনিক হাইব্রিড, ওকে। এবং এখান থেকে যে বীজটা পাওয়া যাবে সেটা কিন্তু মাল্টিপ্লাই করা যাবে না, সোজা কথায় আর কি, নতুন করে মানে ক্রপ প্রোডাকশনের জন্য করা যাবে না, সরাসরি ওই যে কোম্পানি অথবা মানে যে সাপ্লাই করবে সেই বীজটা বারবার ইউজ করতে হবে, যেটা মানে হাইব্রিডের ক্ষেত্রে করা হয়। হাইব্রিডের ক্ষেত্রে তো সেটাই বড় প্রবলেম আর কি, যে তুমি সিডটাকে মাল্টিপ্লাই করতে পারবে না। আর নন ট্রান্সজেনিক হাইব্রিড মানে ধরো তোমার দুটো জাত আছে, উন্নত জাত আছে, সেইটাকে তুমি জাস্ট হচ্ছে অথবা তোমার দুটো মানে লোকাল ভ্যারাইটি আছে, হ্যাঁ, অথবা দুটো তোমার ওপেন পলিনেটেড ভ্যারাইটি আছে, তুমি চাচ্ছ নতুন একটা মানে বৈশিষ্ট্য, এই দুটাকে ক্রস করলা, করার পরে যে হাইব্রিডটা হলো সেটা হচ্ছে নন ট্রান্সজেনিক হাইব্রিড, মানে এখানে কোনো মানে বৈশিষ্ট্য ইন্ট্রোডিউস করে দেওয়ার পরে মানে ক্রস করা হয়নি, বুঝতে পারছো। আর ওপেন পলিনেটেড মানে হচ্ছে যে সিডটা তুমি হচ্ছে ন্যাচারালি ফার্মার্স আমরা বারবার উৎপাদন করি, ভেজিটেবল উৎপাদন করলাম, সেখান থেকে বীজ পেলাম, সেই বীজটাকে আবার মাল্টিপ্লাই করা যায়, সেটা হচ্ছে ওপেন পলিনেটেড, বুঝতে পারছো। জি স্যার।
ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি 2টি চ্যাপ্টার শেষ করলাম। একটা হলো প্রেজেন্ট সিচুয়েশন আর একটা সিট কোয়ালিটি বা ক্লাসেস, সিট ক্লাসেস এন্ড কোয়ালিটি। এখন আরেকটা বিষয় যেটা থাকবে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সিট কোয়ালিটি ডিউরিং প্রোডাকশন এন্ড স্টোরেজ, অর্থাৎ উৎপাদনের সময় এবং স্টোর করার সময় কি কি ফ্যাক্টর দায়ী সেই বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট মানে চ্যাপ্টার। কারণ এটা পরীক্ষায় অনেক সময় থাকে, তোমাদের একটা বিশাল থিওরি কোশ্চেন হিসেবে থাকতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে বা বিভিন্ন ফর্মে থাকতে পারে। তো এখানে যে বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন সিট প্রোডাকশন করবো, স্পেশালি ফার্মার্স অথবা গ্রোয়ার্স অথবা হু এলস আর কি, বা ইভেন মানে রিসার্চার্স, তখন কিন্তু প্রত্যেকটা স্টেপে একদম সিট মানে সোয়িং থেকে শুরু করে এর জার্মিনেশন, এর হচ্ছে যে তোমার মানে মানে সিট মানে ইয়ার প্রসেসিং এর পর যে বিষয়গুলো থাকে, পিউরিটি বা জার্মিনেশন, ভায়াবিলিটি, সবকিছু টেস্ট মানে ঠিকঠাক মতো হইতে হবে, ঠিক আছে? এবং সেই ঠিকঠাক মতো মানে না হইলে বা কি কি মানে ফ্যাক্টর, কি কি মানে সমস্যা এই মানে উৎপাদনের সময় অথবা স্টোরেজের সময় প্রবলেম করতে পারে, সেগুলো আর কি আমরা যদি একটু দেখি আর কি। ওকে, আমি একটু শর্টই আসলে এখানে প্রথমে বিষয়গুলো দিয়েছি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সিড কোয়ালিটি, এখানে সিড কোয়ালিটি ইজ ডিটারমাইন্ড বাই এ নাম্বার অফ জেনেটিক এন্ড ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। অনেক জেনেটিক বৈশিষ্ট্য আছে, আবার অনেক ফিজিওলজিক্যাল বৈশিষ্ট্য আছে, যেটার মাধ্যমে সিড কোয়ালিটি ডিটারমাইন্ড হয়। আর জেনেটিক কম্পোনেন্ট গুলো যেমন আছে হলো 2 অথবা মোর জেনেটিক লাইনস এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? এরপর আসতেছে হলো যে মানে while differences between seed lots এর মধ্যে ডিফারেন্স থাকতে পারে of a single genetic line, মানে comprise the physiological component, অর্থাৎ একটা জেনেটিক কম্পোনেন্ট হচ্ছে যে দুইটা জাতের টোটালি আলাদা আলাদা বৈশিষ্ট্য, আবার একই জাতের মধ্যে মানে ফিজিওলজিক্যাল বৈশিষ্ট্যের কারণেও কিন্তু হচ্ছে পার্থক্য হতে পারে, ঠিক আছে? তো কাজে জেনেটিক ফ্যাক্টরস ক্যান ইনফ্লুয়েন্স সিড কোয়ালিটি বাই জেনেটিক মেকআপের কারণে হতে পারে, সিডের সাইজে হতে পারে, বাল্ক ডেনসিটির কারণে হতে পারে, ঠিক আছে? আবার ফিজিওলজিক্যাল বা ফিজিক্যাল এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স যেমন ইনজুরি হতে পারে, প্লান্টিং এর সময় বা এস্টাবলিশমেন্টের সময় ইনজুরড হতে পারে, গ্রোয়িং কন্ডিশন মানে ক্লাইমেট একটা ফ্যাক্টর হতে পারে ডিউরিং সিড ডেভেলপমেন্ট। যেমন হচ্ছে যে আমি যদি একটু ইলাবোরেটলি ডিসকাস করি, জেনেটিক মেকআপ যেমন হলো যে তোমার এটার হচ্ছে একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, ধরো স্যালাইনিটি টলারেন্ট, ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। আবার হচ্ছে সিডের সাইজ, সেটা একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা জিন দিয়ে কন্ট্রোল হয় আর কি। আবার বাল্ক ডেনসিটি, সেটা কি কেমন হবে, ওজন কেমন হবে, এটা ডেনসিটি কেমন হবে, এই বিষয়টা। আবার কিছু আছে যে এই বৈশিষ্ট্যগুলো আবার হচ্ছে তোমার ইনজুরির কারণে ডিউরিং প্ল্যান্টেশন অথবা এস্টাবলিশমেন্ট, এটা ফিজিক্যালি ড্যামেজড হতে পারে, সেটা ফিজিক্যাল ক্যারেক্টার, এগুলো মানে এফেক্ট করতে পারে। এবং গ্রোয়িং কন্ডিশন মানে ক্লাইমেট, সেটা তোমার হচ্ছে যে ক্লাইমেটিক মানে ফ্যাক্টর যেটা আর কি, মানে ইরিগেশন, ওয়াটার ম্যানেজমেন্ট অথবা ফার্টিলাইজেশন অথবা টেম্পারেচার, এয়ার, ওয়াটার, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা সৃষ্টি করতে পারে। আবার হচ্ছে যে প্রপারলি যদি ম্যানেজ না করা হয়। তারপরে হচ্ছে মাদার প্ল্যান্টের নিউট্রিশন, ফার্টিলাইজার যদি ঠিকমতো না দেওয়া হয়। ধরো তোমার খুবই ভালো বীজ মানে হাই কোয়ালিটি সিড, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে যে সেটা উৎপাদনের সময় যে পরিমাণ অপটিমাম ফার্টিলাইজার দরকার ছিল সেটা সয়েলে নাই অথবা এপ্লাই করা হয়নি। তাহলে কিন্তু ওই বীজ থেকে যে মানে ক্রপটা পাওয়া যাবে, ভালো ক্রপ পাওয়া যাবে না। কাজেই মানে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ফিজিক্যাল ড্যামেজ হতে পারে ডিউরিং প্রোডাকশন স্টোরেজ। স্টোরেজের সময় মেশিনের মাধ্যমে, পেস্টের মাধ্যমে, পোকামাকড়ের মাধ্যমে ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে যে তোমার ময়েশ্চার অথবা টেম্পারেচার ডিউরিং স্টোরেজ, এটা আমরা ডিটেইল আলোচনা করব আরেকটু পরে। ময়েশ্চারের কারণে ময়েশ্চার বেশি থাকতে পারে, টেম্পারেচার মানে হাই থাকতে পারে, যে কারণে সিড ড্যামেজড হতে পারে। তারপর হচ্ছে এজ আর ম্যাচুরিটি অফ সিড, অনেক সময় বীজের বয়স বেশি হয়ে গেলে যদি প্রপার কন্ডিশনে স্টোর করা না হয়, বয়স বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেই সিডটা জার্মিনেট ঠিকমতো করবে না বা জার্মিনেশন ক্যাপাসিটি আপনি কমে যাবে। এগুলো হচ্ছে ওভারঅল। এরপর হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য আছে যে ডিটোরিয়েট করে সিড মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হারভেস্টিং, প্রসেসিং, স্টোরেজ, প্ল্যান্টিং এর ক্ষেত্রে, টেম্পারেচার, নিউট্রিয়েন্ট, এগুলো তো বলেছি আর কি। এরপরে হলো হাই কোয়ালিটি সিড মানে গুড প্রোডাকশন প্র্যাকটিসেস এর মাধ্যমেই কিন্তু সম্ভব। যেমন প্রপার মেইনটেনেন্স অফ জেনেটিক মেকআপ, যেটা কথা যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে হবে। গুড গ্রোয়িং কন্ডিশন দরকার হতে হবে, প্রপার টাইমিং এবং মেথডস অফ হারভেস্টিং হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসিং এন্ড থ্রেশিং, ক্লিনিং, ড্রাইং হতে হবে। এরপর হচ্ছে যে সিড স্টোরেজ এবং সিড ডিস্ট্রিবিউশনটা সিস্টেমটা ভালো হতে হবে। এই বিষয়গুলো আমি জাস্ট তোমাদের পয়েন্ট আউট করেছি। তোমরা যখন মানে পরীক্ষায় যদি আসে অথবা তোমরা আরেকটু এটাকে ইন্টারনেট থেকে হোক বা বই দেখে হোক আরেকটু ইলাবোরেট করবা যে কথাগুলো আমি ব্যাখ্যা করলাম, ঠিক আছে? এটুকু দিলেই হয়তো বা ক্লাস টেস্টে ঠিক আছে, বাট নট ফর ফাইনাল এক্সামিনেশন। ইউ হ্যাভ টু মেক ইট মোর মানে ইলাস্ট্রেটেড, ইলাবোরেটেড। ওকে, এখন ফ্যাক্টরস মানে একটু যদি ডিটেইল আমরা যাই, তাহলে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং সিড স্টোরেজ। স্টোরেজে সিড, যেহেতু সিডটা আসলে
ভালো উৎপাদন করা হলো, খুব ভালো সিড মানে ভালো ফার্টিলাইজার, ভালো ওয়াটার, তারপর হচ্ছে যে কন্ডিশন সবকিছু ভালো দিয়ে একটা ভালো বীজ পাওয়া গেল। এই ভালো বীজ পেলেই কিন্তু সেটা আমরা ভালো বীজ হিসেবে বলতে পারবো না, আনলেস সেইটার আদার্স যে মানে মানে কন্ডিশন গুলো আছে সেগুলো যাতে ঠিকঠাক মতো থাকে, এবং বীজের যে কোয়ালিটি বা বীজের যে তোমার হচ্ছে যে মানে জার্মিনেশন ক্যাপাসিটি অথবা বীজের যে ভিগর ভায়াবিলিটি, এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে স্টোরেজ কিরকম ছিল, কিভাবে স্টোর করা হয়েছিল বীজটাকে। কাজে স্টোরেজ এর মধ্যে স্টোরেজ টেম্পারেচার বা আদার যে ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইনফ্লুয়েন্সিং সিড ইন স্টোরেজ। যেমন ইফেক্ট অফ টেম্পারেচার অন সিড লঞ্জিভিটি, টেম্পারেচারের কিন্তু বিরাট প্রভাব আছে লঞ্জিভিটিতে। টেম্পারেচার বেশি হলে কিন্তু সিডের লঞ্জিভিটি কমে যাবে, ঠিক আছে? এবং সেটা একটা অপটিমাম হতে হবে। খুব কম হলে আবার সিড অনেক সময় ড্রাই হয়ে বেশি মানে শুষ্ক শুষ্ক হতে পারে, অথবা সিড ক্র্যাক হয়ে যেতে পারে, সেটাও বিষয়। ময়েশ্চার কন্টেন্ট, হিউমিডিটি বেশি হলে, সিড ময়েশ্চার কন্টেন্ট বেশি হলে পোকামাকড় ধরবে, ফাঙ্গাস ধরবে, তাড়াতাড়ি লঞ্জিভিটি কমে যাবে। ভ্যারাইটি বা হারভেস্ট কন্ডিশন, হারভেস্টিং কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমরা হারভেস্ট করবো আর কি, ঠিক আছে? যে কন্ডিশনে হারভেস্ট করবো, যখন দেখা গেল যে তুমি মানে হয়তো বৃষ্টি হচ্ছে সেই সময় হারভেস্ট করলা, তাহলে সিডটা ময়েশ্চার বেশি হবে। হারভেস্ট করতে হবে শুষ্ক অবস্থায়, বিকালবেলা, মানে যে সময় হচ্ছে ওয়েদারটা ভালো থাকে এবং জাতের বিশুদ্ধতা বজায় রাখা যায়। ওকে, এরপর হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, যে প্যাকেটটাতে আমরা হচ্ছে সিডটাকে মানে তোমার কি বলে আমরা প্যাকেট করবো আর কি, ফর মানে স্টোরেজের জন্য, কন্টেইনার্স, এগুলো ভালো হইতে হবে। ডিজিজ এন্ড পেস্ট মানে একটা বিশাল ইম্প্যাক্ট করে আর কি। আমরা যদি প্রায় এগুলো যাই একটার পর একটা, তাহলে দেখো ইফেক্ট অফ টেম্পারেচার সিড লঞ্জিভিটি। এখানে দেখো সিড লঞ্জিভিটি বাড়বে যদি টেম্পারেচার ডিক্রিজ হয়, এটা ট্রু ফর অর্থোডক্স সিড। আমরা ওকে, তোমরা কি জানো অর্থোডক্স এবং রিক্যালসিট্রেন্ট সিডস কাকে বলে? এনিওয়ান? তোমরা কেউ কি জানো যে অর্থোডক্স সিড বা রিক্যালসিট্রেন্ট সিড কাকে বলে? স্যার পড়েছিলাম কিন্তু এখন ভুলে গিয়েছি। আচ্ছা, কি পড়ছিলা সেটাই তো জানতে চাচ্ছি। এইচএসসি তে ছিল ভুটানি বইয়ের শেষ চ্যাপ্টারে। এর আগে এখানে পড়া নাই? অ্যাগ্রোনমিতেও ছিল। ইয়েস, হ্যাঁ। এটা তো না থাকার কথা না। অর্থোডক্স সিড আর রিক্যালসিট্রেন্ট সিড অ্যাটলিস্ট আমার তো জানা থাকা দরকার তোমাদের। আর এটা খুব বেশি এমন না, এটা মুখস্থ রাখার কোনো বিষয় না, কিন্তু ভেরি সিম্পল একটা বিষয়। এনিওয়ান, হাউ মেনি স্টুডেন্টস ইউ আর ইন দিস ক্লাস নাও? দেখি। স্যার এটা এমন হতে পারে যে অর্থোডক্স সিডগুলা যেগুলো আমরা ড্রাই করে বা ফ্রিজ করার পর সেগুলাকে আবার মানে অনেকদিন পরে আমরা ইউজ করতে পারবো, কিন্তু রিক্যালসিট্রেন্ট সিডগুলাকে আমরা পারবো না। এক্স্যাক্টলি, সংগ্রহ করা যায় আর একটা সংগ্রহ করা যায় না। সংরক্ষণ দুটোই করা যায়, কিন্তু ও যেটা বলেছে আর কি, কে বলেছে, শাকিল নেই কে জানো, যাই হোক। হ্যাঁ মানে স্যার একটা অনেক বহু বছর ধরে সংরক্ষণ করা যায়, হ্যাঁ, আর হচ্ছে একটা যায় না, যেমন আমের সিড হচ্ছে সংরক্ষণ করা যায় না ওইভাবে। সংরক্ষণ করা যায়, যায় না তা না, যায় না বললে ভুল হবে আবার। মানে ক্রায়ো প্রিজার্ভেশন করে আমের সিডও তুমি মানে দীর্ঘ সময় কয়েক বছর মানে সংরক্ষণ করতে পারবা। ব্যাপারটা হলো যে ড্রাই করে ময়েশ্চার কন্টেন্ট মেইনটেইন করে, টেম্পারেচার মেইনটেইন করে একটা সিডকে দীর্ঘদিন মানে কয়েক বছর না কয়েক শত বছর পর্যন্ত করা যেতে পারে, ঠিক আছে? একটা খেজুরের জাত আছে যেটা প্রায় 2000 বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়েছিল, অ্যাক্সিডেন্টালি সেটা হয়ে গেছে আর কি। এবং 2005 সালে আমি ভুলে গেলাম আর কি, যার মাস্টার্সে আমি পড়াচ্ছিলাম আর কি, সিডের সংরক্ষণের সময় আর কি। হ্যাঁ, তো ওইটাকে কি বলে আর কি, এনিওয়ে আমি হয়তো অন্য এক সময় তোমাদের নামটা বলবো, কোন একটা খেজুরের জাত আর কি, যেটা 2005 সালে জার্মিনেট করেছে। তো এই সিডটাকে যখন টেস্ট করা হয়, মানে এখন তো হচ্ছে যে সিডের বয়স নির্ধারণের জন্য বিভিন্ন টেকনোলজি আছে। হ্যাঁ, তো টেকনোলজি এটা সম্ভবত এটা সৌদি আরবের ঘটনা আর কি। সিডটাকে টেস্ট করে দেখা হচ্ছে যে এটার বয়স 2000 বছর। তার মানে 2000 বছর মানে কি চিন্তা করো, কত আগে আর কি, আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আগমনেরও আরো 500 বছর আগের ঘটনা, ঠিক আছে? তাহলে এত আগে থেকে এই বীজটা সংরক্ষণ হয়েছিল, এবং সেটা একটা অর্থোডক্স সিড ডিউ টু মানে প্রপার ময়েশ্চার এবং হচ্ছে যে তোমার টেম্পারেচারের কারণে। কাজেই এই ধরনের বীজগুলোকে আমরা বলি হচ্ছে অর্থোডক্স সিড, যেটাকে দীর্ঘদিন মানে কয়েক মাস থেকে কয়েক বছর থেকে কয়েক শত বছর পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে, ঠিক আছে? বাই প্রপার অপটিমাম টেম্পারেচার এন্ড ময়েশ্চার কন্টেন্ট। আর যে সিডগুলোকে হচ্ছে তোমার হচ্ছে একটা সুনির্দিষ্ট ময়েশ্চারের নিচে, যেমন 20 থেকে 25%, 20 থেকে 30% ময়েশ্চারের নিচে আনাই যায় না, নিয়ে আসাই যায় না, ঠিক আছে? নিয়ে আসলে সেটা হচ্ছে ড্রাই হয়ে ক্র্যাক হয়ে যাবে।
সেটা জার্মিনেশন ক্যাপাসিটি হারিয়ে যাবে, ভায়াবিলিটি নষ্ট হয়ে যাবে, সেটাকে 20 থেকে 30% ময়েশ্চারের নিচে আনা যাবে না। ঠিক আছে, এখন ময়েশ্চার যদি এর চেয়ে নিচে নিয়ে আসা না যায়, তাহলে তো ওই বীজটা তোমার স্বাভাবিকভাবে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এফেক্ট করবে, খুব দ্রুত জার্মিনেট করবে, তাই তো, তাই না? আবার টেম্পারেচারটা আবার দেখা যাবে যে কোনোভাবেই তুমি 15 ডিগ্রি টেম্পারেচারের নিচে নিয়ে আসতে পারবে না, এটাকে 20 ডিগ্রি 25 ডিগ্রি 30 ডিগ্রি আবার 35 ডিগ্রির উপরেও সেটাকে সংরক্ষণ করা যাবে না। এই ধরনের মানে বীজগুলোকে বলা হচ্ছে রিক্যালসিট্রেন্ট সিড। আর মোস্ট অফ দ্য তোমার হচ্ছে গ্রেইন সিরিয়াল সিড গুলো হচ্ছে অর্থোডক্স সিড অথবা ভেজিটেবল সিড, মোস্ট অফ দ্য সিডস তোমার হচ্ছে অর্থোডক্স সিড। আবার কিছু আছে রিক্যালসিট্রেন্ট সিড সংখ্যা কিন্তু কম, যেমন তোমার হচ্ছে আমের বীজ, কাঁঠালের ম্যাঙ্গো বীজ। ইয়েস, ম্যাঙ্গো, তার হচ্ছে বেশি বড়, মানে ম্যাঙ্গোর চেয়ে বেশি এক্সাম্পল যেটা দিবা সেটা হলো কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ হচ্ছে তুমি কাঁচার একটা যদি পাকা কাঁঠাল মানে তুমি খাওয়া শুরু করো, দেখবা যে এর মধ্যে যদি বেশি ম্যাচিউর হয়ে পেকে যায়, তাহলে দেখবা যে তার ম্যাক্সিমাম বীজগুলোই হচ্ছে অলরেডি জার্মিনেট করা, এগুলো হচ্ছে অর্থোডক্স সিড। তুমি সেইটাকে সেখান থেকে যদি গাছ পেতে চাও, ইনস্ট্যান্ট তোমার কাঁঠাল খাওয়ার সঙ্গে সঙ্গে এই বীজগুলোকে কি করতে হবে, সিড বেডে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এক সপ্তাহ তুমি যদি রেখে দাও ওই বীজ, বা কোনো কারণে যদি একটু শুকাও, টেম্পারেচার মানে ময়েশ্চার কন্টেন্ট যদি 20% এর নিচে চলে আসে, তাহলে কিন্তু ওইটা জার্মিনেট করবে না। ওকে, এগুলো হচ্ছে অর্থোডক্স সিড। আমের ক্ষেত্রে যেমন আমের বীজ লং টাইম জার্মিনেট করা যায় না, বাট রিক্যালসিট্রেন্ট সিডসকেও তুমি লং টাইম জার্মিনেট মানে স্টোর করতে পারবা, বাট দ্যাট শুড মানে দ্যাট হ্যাজ টু বি ইন দ্য ক্রায়োপ্রিজার্ভেশন, অর্থাৎ -196 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি করতে পারো, তাহলে কয়েক বছর কয়েক বছর পর্যন্ত সেটা করা যেতে পারে, সেটা হচ্ছে ক্রায়োপ্রিজার্ভেশন যেটা বলে। ওকে, এটুকু মোটামুটি জানলেই চলবে। আর পরবর্তীতে আরো তোমরা অ্যাডভান্স স্টাডি করবো, তখন শিখবা, হর্টিকালচার পড়লে আরো শিখবা আর কি মাস্টার্স করার সময়। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ফর এভরি 5, তোমরা হেরিংটনের রুলস অবশ্যই অ্যাগ্রোনমিতে হয়তো বা মানে পড়েছো আর কি, 5 ডিগ্রি টেম্পারেচার যদি লো হয়, তাহলে তার লঞ্জিভিটি ডাবল হয়ে যাবে। এবং সেটা কিন্তু মানে একটা রেঞ্জ আছে যে স্টোরেজ টেম্পারেচার 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রতি 5 ডিগ্রি কমে গেলে টেম্পারেচার তার লঞ্জিভিটি ডাবল হবে। যদি একটা 2 মাস হয় তাহলে 4 মাস হবে। ঠিক আছে, এবং কনস্ট্যান্ট ময়েশ্চার কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে, সেটা হয়তো 7% ময়েশ্চার অথবা 10% ময়েশ্চার, এবং ময়েশ্চার যদি আপ ডাউন করে তাহলে কিন্তু এই রুলস কার্যকর হবে না। ওকে, আবার পেঁয়াজের বীজের ক্ষেত্রে দেখো, পেঁয়াজ তো আমাদের একটা হট টপিক আর কি। হ্যাঁ, তো পেঁয়াজের বীজ হচ্ছে যে 12% ময়েশ্চার লেভেল এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এইটা যদি হয় তাহলে এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের বীজ নষ্ট হয়ে যাবে। তার মানে কি করতে হবে, ময়েশ্চার কন্টেন্ট অবশ্যই 7 বা 8% এর মধ্যে থাকতে হবে, এবং টেম্পারেচারটা অবশ্যই এই যে যেমন ময়েশ্চার কন্টেন্ট 7% ও টেম্পারেচার লেস দেন 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হতে হবে, তাহলে এই পেঁয়াজটাকে 20 বছর পর্যন্ত এই বীজটাকে সংগ্রহণ করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে থাম রুল, হচ্ছে যে মোটামুটি একটা থাম রুল, তুমি কিভাবে বুঝবা যে টেম্পারেচার বা মানে রিলেটিভ হিউমিডিটি মানে কিরকম হওয়া যাবে না, তুমি কিছুই জানো না, কিন্তু একটা রুলস জানো, থাম রুল জানো, যে এটা একটা মোটামুটি যে রিলেটিভ হিউমিডিটি যেটা পার্সেন্ট এবং টেম্পারেচার যে ফারেনহাইটে আর কি, এইটা কোনোভাবেই 100 এক্সিড করবে না স্টোরেজের ক্ষেত্রে। স্টোরেজের ক্ষেত্রে মানে রিলেটিভ হিউমিডিটি প্লাস টেম্পারেচার মিলে ফারেনহাইটে 100-র উপরে এক্সিড করবে না, এটা হচ্ছে একটা থাম রুল। এটা মানে তোমরা যদি ধরো কোনো আইডিয়া নেই, তোমাকে একজন ফার্মার জিজ্ঞেস করলো যে আমি এই সিডটাকে স্টোর করতে চাই, তুমি কিছুই জানো না, তারপরও অ্যাটলিস্ট তুমি ক্যালকুলেট করে দেখবা যে রিলেটিভ হিউমিডিটি এবং টেম্পারেচার 100 মানে ফারেনহাইটে 100 এক্সিড করবে না, তার নিচে একটা মোটামুটি যদি দাও, তাহলে সেটা মোটামুটি মানে তোমার হচ্ছে আনসারটা কারেক্ট হবে। ওকে, এরপর হচ্ছে লঞ্জিভিটি অফ সিড জেনারেলি নট এফেক্টেড বাই সাব ফ্রিজিং টেম্পারেচার, মাইনাস টেম্পারেচারে কিন্তু নরমালি এফেক্টেড হয় না লঞ্জিভিটি। ঠিক আছে, এখন ময়েশ্চার কন্টেন্ট যে আছে 14% এর নিচে, এটা হচ্ছে এফেক্ট করে আর কি, এবং ক্যান বি ইজিলি স্টোরড ফর 5 ইয়ার্স, মানে 14% ময়েশ্চারের নিচে সহজেই -7 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 বছর পর্যন্ত সংগ্রহ করা যেতে পারে, বা লঞ্জিভিটি সিডের 5 বছর পর্যন্ত থাকে। এরপর আসছে হলো সিভ ময়েশ্চার এর হিউমিডিটি আছে, আরো কিছু আছে, যেমন 1% ডিক্রিজ ইন সিভ ময়েশ্চার, স্টোরেজ পিরিয়ড ডাবল হয়ে যায়। আগে যেমন বলেছি 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমলে সে তোমার হচ্ছে 0 থেকে 50 এর মধ্যে তোমার স্টোরেজ পিরিয়ড ডাবল হয়, আবার 1% ময়েশ্চার কমলেও কিন্তু স্টোরেজ পিরিয়ড ডাবল হতে পারে, এবং সেটা ময়েশ্চার কন্টেন্ট হতে হবে 4 থেকে 14% এর মধ্যে, এর রেঞ্জের বাইরে না, কিন্তু এটা হেরিংটনের রুলস আর কি। ওকে, এটা আমার মনে হয় তোমরা জানো। এবং 14% ময়েশ্চারের বেশি হলে কিন্তু সিডের মধ্যে টেম্পারেচারটা বাড়তে থাকবে,
টেম্পারেচার মিন্স হচ্ছে তোমার ইয়াস, টেম্পারেচারও বাড়তে থাকবে, পাশাপাশি রেসপিরেশন বাড়তে থাকবে। আলটিমেট রেসপিরেশন ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে, আর রেসপিরেশন বাড়া মানে হচ্ছে তাপমাত্রা উৎপাদন হওয়া, ঠিক আছে, এবং সিডটা হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ময়েশ্চার যদি মানে 18 থেকে 20% চলে যায়, তাহলে যেটা বললাম আর কি, সিডের রেসপিরেশন বাড়বে এবং এর মধ্যে মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটি বাড়বে, টেম্পারেচার বাড়বে, গরম হয়ে যাবে এবং সিডটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং 30% উপর হচ্ছে যে তোমার ময়েশ্চার যদি হয়, আর 30% ময়েশ্চার কন্টেন্ট নন ডরমেন্ট সিডস জার্মিনেট, এবং যে সিডগুলো জার্মিনেশন মানে ডরমেন্ট কন্ডিশনে যায় না, থাকে না, ডরমেন্ট হয় না, সেগুলো 30% ময়েশ্চার হলেই জার্মিনেট করবে। যেমন তোমার হচ্ছে কাঁঠালের বীজ, কাঁঠালের বীজের ময়েশ্চার কিন্তু 40-50% থাকে যখন আমরা কাঁঠাল থেকে, যখন কাঁঠালের রোয়া খেয়ে যখন বীজটা যখন কালেক্ট করি, ঠিক আছে। কাজেই সেই জন্য এই বীজটাকে এবং এই কন্ডিশনে এটাকে গ্রো করতে হবে। এছাড়া টেম্পারেচার ময়েশ্চার আবার কমানো যাবে না, কমাইলে আবার সেটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে 30-35-40% ময়েশ্চার কন্ডিশনেই আসলে সেটাকে আমরা হচ্ছে জার্মিনেট করি। ওকে, এখন একটা ফিগার দেখো এখানে, যে ময়েশ্চারের সঙ্গে রিলেটিভ হিউমিডিটি মানে কিভাবে মানে সম্পর্ক। রিলেটিভ হিউমিডিটি যখন যত বাড়বে, একটা রুমের যদি হিউমিডিটি বাড়ে তাহলে তার ময়েশ্চার কন্টেন্ট স্বাভাবিকভাবে বাড়তে থাকবে। এখন দেখো ঠিক এই জায়গায়, অর্থাৎ 20% রিলেটিভ হিউমিডিটি থাকলে ময়েশ্চার কন্টেন্ট 5% থাকে, 40% হলে 7% বা 8%, যদি 80% হয় তাহলে প্রায় 15%। তার মানে কি, রিলেটিভ হিউমিডিটি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রুমের যেমন টেম্পারেচার কম হতে হবে, আবার পাশাপাশি রিলেটিভ হিউমিডিটিও কিন্তু কম হতে হবে ফর মানে অর্থোডক্স সিডের ক্ষেত্রে, মানে তোমার হচ্ছে যে ময়েশ্চার কন্টেন্টের ক্ষেত্রে। রিকালসিট্রেন্টের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা তোমরা মানে অলরেডি আমরা আলোচনা করেছি। এরপর দেখো রিলেটিভ হিউমিডিটি যদি তোমার হলো যে 40 মানে 40-38 হয়, তাহলে সেটা লং টার্ম স্টোর করা যাবে, মানে এবং ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে যদি 7 হয় তাহলে সেটাকে লম্বা সময় ধরে স্টোর করা যাবে। মিডিয়াম টার্ম স্টোরেজের জন্য 45 আর হচ্ছে 10। শর্ট টার্মের জন্য হচ্ছে যদি 85 বা 70 বা 75 হয়, মানে ময়েশ্চার রিলেটিভ হিউমিডিটি, আর ময়েশ্চার কন্টেন্ট যদি 14% উপরে চলে যায়, তাহলে কিন্তু এটা আর বেশি দিন স্টোর করা যাবে না, খুব অল্প সময় 1 মাস 2 মাস বা ইভেন লেস দেন দ্যাট। আর যদি কোনো কারণে রিলেটিভ হিউমিডিটি মোর দেন 80 বা 80-র কাছাকাছি উপরে চলে যায় এবং ময়েশ্চার কন্টেন্ট 14°C এর উপরে চলে যায়, তাহলে কিন্তু এই সিডটা আর স্টোর করার জন্য সেফ না, ঠিক আছে। দিস আর মানে গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদের ক্লাস টেস্টে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এখন ম্যাক্সিমাম ময়েশ্চারটাকে ইয়েস স্যার ময়েশ্চারটাকে রিডিউস করে তারপর ওই ময়েশ্চারটা মেনটেন করা হয় কিভাবে স্যার? ময়েশ্চার তো তুমি ড্রাই করলেই ময়েশ্চার তুমি কমাইতে পারো, এবং সেটা ময়েশ্চার মিটার আছে, ময়েশ্চার স্যার মিটার দিয়ে তুমি ইজিলি, ডেজার্ট ময়েশ্চার আছে স্যার। ইয়েস ডিজার্ট ময়েশ্চার তুমি ময়েশ্চার মিটার দিয়ে তুমি টেস্ট করবা। আর কিছু বীজ আছে, ফার্মার্সরা কি করে, ফার্মার্সরা তাদের এক্সপেরিয়েন্স থেকে তোমার দাঁতের নিচে একটা বীজ দিয়ে বুঝতে পারে যে এটা ময়েশ্চার কিরকম, ঠিক আছে। আর ময়েশ্চার মিটার ইজ ভেরি মানে কমন, এখন ল্যাবরেটরিতে থাকে। তুমি ময়েশ্চার মিটারের মধ্যে দিয়ে তুমি ইজিলি তোমার হচ্ছে সিডের ময়েশ্চার করতে পারবা কত পার্সেন্ট আছে। ওকে, আর রিলেটিভ ওইটা হিউমিডিটির মেনটেন জন্য করে কিভাবে স্যার? মেইনটেইন ওই তুমি, ওই এটাকে ধরে ও রাখে আচ্ছা কিভাবে আচ্ছা আচ্ছা, স্যার? তুমি মানে এটা মেইনটেইন করবা কিভাবে, অবশ্যই এই কন্ডিশনটা তোমার হচ্ছে একটা ওয়েল ইকুইপড ল্যাবরেটরি লাগবে, বা তোমার যে বিভিন্ন সিড কোম্পানি আছে সেইখানে যেখানে তোমার সিডগুলো সংরক্ষণ করতে করে আর কি, পার্টিকুলার যে সিডের জন্য যে ময়েশ্চার কন্টেন্ট, সেই সিডের জন্য সেই ময়েশ্চার কন্টেন্ট রেখে এটাকে কন্টিনিউয়াস মানে মেইনটেইন করতে হয়, না হলে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য আলাদা কন্ডিশন দরকার, তোমার হচ্ছে যে জায়গায় রাখবা সেটার ময়েশ্চার কন্টেন্টটা ঠিক ওইরকম হতে হবে, সেটা রিলেটিভ হিউমিডিটিটা ঠিক এরকম হতে হবে, বীজের ময়েশ্চার কন্টেন্ট, রুমের রিলেটিভ হিউমিডিটি, রুমের টেম্পারেচার। আর এগুলো তো টেস্ট করার জন্য তোমার থার্মোমিটার দিয়ে তুমি মোটামুটি এখন তো অ্যাভেলেবল রুমের হিউমিডিটি এবং টেম্পারেচার মাপার জন্য, ঠিক আছে। সেটা যদি কোনো কারণে কম বা বেশি হয় তাহলে সেটাকে আমরা মেইনটেইন মানে মানে ওয়েল ইকুইপড কন্ডিশনে আমরা ইজিলি মেইনটেইন করতে পারবো, এবং সেটা জানা যাবে তোমার হচ্ছে কোন ক্রপের কোনটা। পরের স্লাইডটা দেখো, যেমন এটা অনেকগুলো ভেজিটেবল আছে এখানে দেয়া আছে, এটার ময়েশ্চার পার্সেন্ট কত, মানে কততে হলো তোমার মানে সিডের জন্য, কিন্তু মাইন্ড ইট, নট ফর ক্রপ প্রোডাকশনের জন্য না, কিন্তু সিড প্রোডাকশনের জন্য, ঠিক আছে। যেমন ধরো তোমার এখানে বিন আছে, দেশি সিম, 7% ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, হ্যাঁ। এই কন্ডিশনে তোমাকে সিড প্রোডাকশনের জন্য কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। আর যদি তুমি খাওয়ার জন্য করো তাহলে তোমার এই ময়েশ্চার কন্টেন্টটা আরেকটু বেশি হলে 2% বেশি হলেও খুব একটা সমস্যা নাই, ঠিক আছে। এবং এখানে অনেকগুলো চার্ট দেয়া আছে, এগুলো কোনটার ময়েশ্চার পার্সেন্ট কত হইতে হবে ডিউরিং স্টোরেজ সেটা দেয়া আছে, তোমরা দেখে নিবা। ওকে, এটা মানে ইন্টারনেটেও পাওয়া যেতে পারে, অথবা সিডের উপর বিভিন্ন বই আছে, বইপত্র আছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে, ভেজিটেবলস বিভিন্ন বই থাকে আর কি।
সবজি বিজ্ঞান স্যার নামে একটা তাহলে তো স্যার প্রত্যেকটা সিটের জন্য আলাদা আলাদা ল্যাব লাগবে, এটা তো ইয়া খুবই মানে না, আলাদা আলাদা ল্যাব তো লাগার কথা না। তুমি যদি এখানে লক্ষ্য করো, জাস্ট লুক এট দ্য মানে তোমার হচ্ছে যে চার্ট, এখানে যতগুলো প্রথমে সিড ময়েশ্চার বিন থেকে শুরু করে খল রাবি পর্যন্ত ময়েশ্চার কন্টেন্টের কি খুব বেশি পার্থক্য আছে? 5 থেকে 7 এর মধ্যেই তো নাকি? এমন যদি হতো যে তোমার ইয়েস হচ্ছে স্যার। একটার জন্য 10, 50, 15 দরকার আর একটার জন্য 5 দরকার, তাহলে তোমার ভিন্ন ভিন্ন কন্ডিশন দরকার হতো। আর এই 5 থেকে 7 এর মধ্যে ফ্লাকচুয়েট হলে তেমন কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো? 7 এর উপরে যদি যায় বা তোমার 10 এর উপরে যদি যায় তাহলে সমস্যা। কিন্তু যদি দেখা যাচ্ছে যে সবগুলো রেঞ্জ 5 থেকে 7 এর মধ্যে থাকে, তাহলে তুমি এভারেজে 6 রেখে দিবা, দ্যাটস ইট। এবং তুমি ডান দিকের মানে এইজন্যই তো এই 4 টা আমি দিয়েছি আরকি। তোমার এই কোয়েশ্চেনটার মানে একটা গ্রেট আনসার হচ্ছে এই যে তুমি যে চার্টটার দিকে লক্ষ্য করো। ভেজিটেবল গুলোর নাম দেওয়া আছে এবং এটার ময়েশ্চার পার্সেন্ট কত দেওয়া আছে? 6.5 থেকে 6। তার মানে 6 আর 6.5 এর মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? আমরা তো রেঞ্জ বলেই দিয়েছি যে 7%। 7% এর উপরে না যাওয়া ভালো। এখন তুমি এবং লোয়েস্ট হচ্ছে 5%। তার মানে 5 থেকে 7 এর মধ্যেই তুমি থাকলেই এনাফ। আর এই যে তোমার মানে যত ভালো কন্ডিশনই হোক, লাল তীর হোক বা হোয়াটএভার আরকি, তোমার হচ্ছে যে ময়েশ্চার কন্টেন্টটা মেইনটেইন করা হয়, ধরো 6 দেয়া হলো, 6 প্লাস মাইনাস 1 অলওয়েজ খেয়াল রাখবা আরকি। যেমন অ্যাম্বিয়েন্ট কন্ডিশন আমরা কত ডিগ্রি বলি? 24 ডিগ্রি, তাই না? একটা রুমের। কিন্তু যতই কন্ট্রোলড অ্যাম্বিয়েন্ট কন্ডিশন হোক না কেন, তারপরেও কিন্তু যখন আমরা ক্যালকুলেট করি, যখন রিসার্চের ক্ষেত্রে এইটা সবাই জানে এবং এটা মানে কনসিডার করা হয় আরকি। তুমি যখন থিসিস লিখবা, যখন আর্টিকেল লিখবা, যখন তুমি করবা, তখন তোমার কিন্তু 24 ডিগ্রি অ্যাম্বিয়েন্ট কন্ডিশন মানে 24 ডিগ্রি লিখলে হবে না। কত লিখতে হবে? 24 প্লাস মাইনাস 1। অর্থাৎ 24 থেকে 1 কমতেও পারে, 1 বাড়তেও পারে। দ্যাট ইজ নেগলিজিবল। আই থিংক হোয়াট ইউ আনসার? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ইয়েস। অর্থাৎ 5 থেকে 7 রাখতে হবে আরকি। এবং এর মধ্যেই সবগুলো ভেজিটেবল বীজের রেঞ্জ পড়ে যায় আরকি। তোমরা তুমি তাকায় দেখো একটাও কিন্তু মানে 7 বা মানে মেক্সিমাম 1টা 2টা 8 করতে পারে। সেটার ক্ষেত্রে হয়তো একটু বাড়ায় দিতে হবে। এবং সেটা রেয়ার আরকি। আদারওয়াইজ বাকি সবগুলোই 6-7 এর মধ্যেই আছে। ঠিক আছে? আচ্ছা। এখন এগুলো ছাড়া যে অন্য ভেজিটেবল আছে সেগুলো কিভাবে স্টোর করব? যেমন পটেটোর ক্ষেত্রে যদি আমি বলি, পটেটো তো হচ্ছে একটা টিউবার। টিউবারের ক্ষেত্রে স্পেশাল কন্ডিশন দরকার। ইয়েস, ইউ আর রাইট। কিন্তু সেইজন্যই কিন্তু আমরা পটেটোর ক্ষেত্রে কি ইউজ করি? কোল্ড স্টোরেজ ইউজ করি। পটেটোর ক্ষেত্রে কিন্তু ওই তোমার অন্য বীজ যেমন ধরো বিন বা ক্যাবেজ, কলিফ্লাওয়ার একসাথে তুমি সংরক্ষণ করতে পারো একই গুদামের মধ্যে। কিন্তু পটেটো কিন্তু সেটা সম্ভব না। পটেটোতে কি করতে হবে? ওটা হিউমিডিটি বেশি দরকার। ওটা ময়েশ্চার পার্সেন্ট বেশি থাকে। সেইজন্য পটেটোর জন্য স্পেশাল কন্ডিশন দরকার। এবং দ্যাটস হোয়াই উই ইউজ কোল্ড স্টোরেজ ফর পটেটো। উই ইউজ কোল্ড স্টোরেজ ফর টমেটো। ঠিক আছে? এবং তাদের ক্ষেত্রে স্পেশালি ডিজাইন কোল্ড স্টোরেজ তৈরি করে নিতে হবে। যত বেশি করা যাবে তত বেশি আমরা স্টোর করে রাখতে পারি। এবং পটেটো তো শুধু শীতকালে হয়। আর সারা বছরই আমরা খেতে পারি। কারণটা কি? কোল্ড স্টোরেজে রাখা হয়। তারপর সারা বছর বের করে খাওয়া হয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এটা মোটামুটি দেখলাম। এরপর হচ্ছে ভ্যারাইটি অ্যান্ড হারভেস্ট কন্ডিশন। ভ্যারাইটি ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ হচ্ছে ভালো জাত হলেই কিন্তু সেখান থেকে ভালো বীজ পাওয়া যাবে, সেটা লনজিভিটি ভালো থাকবে, সেটা স্টোর করা যাবে আন্ডার সেম ইন মানে কন্ডিশনে দীর্ঘ সময় আরকি। এরপর এনজাইম অ্যাক্টিভিটিস, অর্থাৎ আবার যদি ময়েশ্চার বা আদার্স ওই কন্ডিশন গুলোও কিন্তু এই যে ভ্যারাইটি এবং হারভেস্টিং এর সময় যদি কোনো কারণে ময়েশ্চার বেশি থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেই বীজের মধ্যে ময়েশ্চার বেশি থাকবে। আবার এখানে দেখো একটা কথা বলা আছে, ডিফারেন্সেস ইন এনজাইম অ্যাক্টিভিটিস or differences in chemical constituents of unique varieties like sweet corn or dead corn. Sweet corn are rich in simple sugars and dead corns are rich in complex sugars. অর্থাৎ এখানে দেখো কর্ন দুটোই ভুট্টা, একটা হচ্ছে সুইট মানে খুব ইমেচিউর অবস্থায় আমরা খেয়ে থাকি, যেটা মিষ্টি লাগে, যেটা সুগার কন্টেন্ট বেশি থাকে, এটা একটা জাত আর কি, সুইট কর্ন একটা মানে মেজের জাত। আবার আরেকটা আছে ডেড কর্ন, অর্থাৎ যেটা আমরা ওই যে মানে তোমার ম্যাচিউর অবস্থায় পুড়ে খাই আর কি, ডেড কর্ন বলে আর কি, ঠিক আছে, শক্ত। এবং সেটার কিন্তু তোমার ময়েশ্চার কন্টেন্টটা মানে কম হবে, ড্রাই হবে, বড় হবে, ম্যাচিউর হবে, আবার ইনিশিয়ালি আবার হচ্ছে যে ইয়াতে কম থাকবে। এবং এই হারভেস্টিং কন্ডিশন কিন্তু একটা ফ্যাক্টর, কোন অবস্থায় আমরা সেটাকে হারভেস্ট করব, কোন অবস্থায় সেটাকে খাবো, সেটার উপরে কিন্তু নির্ভর করে এর যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, এনজাইম অ্যাক্টিভিটি। ইনিশিয়ালি এনজাইম অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, এবং এটা সুইট থাকে, সুগার থাকে বেশি। আবার সেটা যখন ধীরে ধীরে ম্যাচিউর হয় তখন সেটা কনভার্টেড হয়ে যায় আদার্স। ঠিক আছে?
এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হারভেস্ট কন্ডিশনটা ভালো হইতে হবে, রোগবালাই থাকা যাবে না, এবং মানে তোমার হচ্ছে যে ভালো আকাশ ভালো থাকতে হবে কোন মানে হারভেস্টিং এর সময় আর কি, যাতে কোনোভাবে সিডটা ক্ষতিগ্রস্ত না হয়। শর্ট টার্ম প্যাক স্টোরেজ আর কয়েকটা ইয়ে আছে দেখি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি অবশ্য। আসলে সাড়ে সাতটা আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। আসলে হয়েছে কি, এই যে লেকচারগুলো আমি মানে আজকে যেটা আমরা স্টাডি করতেছি, এটা কমপক্ষে 2টো লেকচার লাগতো আরকি। 3টা হলে ভালো ছিল, 2টো হলো। মানে যেহেতু আমাদের সময় নাই, যে কারণে আমাকে একটু দ্রুত যেতে হচ্ছে। বাট মানে নাথিং টু আসলে আ মানে কি বলবো, এটা বলার কিছু নেই আরকি। আচ্ছা, আমি বাকি 3টে স্লাইড আছে, আমি শেষ করে দেব। প্যাকেজিং ম্যাটেরিয়ালস এন্ড কন্টেইনার্স ফর সিড স্টোরেজ। শর্ট টার্ম স্টোরেজের জন্য আমরা সাধারণত তোমার পলিথিন ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ফিল্ম, পেপার ব্যাগ এগুলো ইউজ করতে থাকি, বা কটন ব্যাগ, বারল্যাপ পেপার, মাল্টি ওয়াল পেপার ব্যাগ এগুলো ইউজ করে থাকি শর্ট টার্মের জন্য। আবার মানে সেলোফ্যান ব্যাগ অনেক সময় ইউজ করে থাকি, প্লাস্টিক বা তোমার হচ্ছে যে কাপড়ের ব্যাগ ইউজ করে থাকি। এগুলো হচ্ছে শর্ট টার্মের জন্য, অল্প সময়ের জন্য, যেগুলো ভেন্টিলেশন বেশি থাকে, ময়েশ্চার কন্টেন্ট মানে ময়েশ্চারটা অ্যাবজর্ব করতে পারে, সিডের ভাইবিলিটিটা অনেক সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু লং টার্মের জন্য কিন্তু আমাদের এই কন্ডিশন গুলো দেওয়া যাবে না, বা এই স্টোর গুলো ইউজ করা যাবে না। লং টার্ম স্টোর গুলোর জন্য আমাদের গ্লাস অথবা মেটাল কন্টেইনার লাগবে, ঠিক আছে? যেটা আমি দীর্ঘ সময় স্টোর করতে পারবো, অথবা মানে ওয়েল স্টোর মানে ইকুইপড তোমার হচ্ছে যে মানে তোমার বস্তা, বা যেগুলোকে আমরা স্যাক বলি আর কি, ঠিক আছে? এগুলো মানে তোমার একদম ময়েশ্চার প্রুফড হতে হবে, ঠিক আছে? বা মানে টেম্পারেচার প্রুফড হতে হবে, যেখানে ভেন্টিলেশন থাকলেও সেই ময়েশ্চার ডেসিকেশনটা কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? যেখানে রোডেন্টস, ইনসেক্ট, পেস্ট মানে ড্যাম এরকম হওয়া যাবে না, ঠিক আছে? লং টার্মের জন্য এই জন্য স্পেশাল কন্ডিশন যেটা বলেছি আমি, যে পটেটো টমেটোর ক্ষেত্রে, বা যখন মানে চিট কোম্পানিগুলোতে যেগুলো মেইনটেইন করা হয় একদম স্পেশাল কন্ডিশন, সেখানে মানে মনিটরিং করা হয় টাইম টু টাইম, এবং এর টেম্পারেচার মানে একদম কম্পিউটারাইজড কন্ট্রোল থাকে, টেম্পারেচার, হিউমিডিটি, তারপর হচ্ছে যে এয়ার, ওয়াটার, এভরিথিং। ওকে, এই ধরনের কন্ডিশন দরকার ফর লং টার্ম স্টোরেজের জন্য, সিড স্টোরেজের জন্য। এখানে দেখো, এখানে দেয়া আছে যে কয়েকটা জন্য ক্যানে হচ্ছে দীর্ঘ সময় স্টোর করা যেতে পারে, কয়েক মাস, 3 বছরের পর্যন্ত। তারপর পলিথিনে কতদিন, প্রায় পলিথিনের ক্ষেত্রে অল্প সময়। তারপর প্লাস্টিক, পলিস্টার, লেমিনেট, সেলোফ্যান, ক্লথ, পেপারে সবচেয়ে কম, ক্লথে আরেকটু বেশি, পলিথিনে আরেকটু বেশি, পলিস্টারে মানে পলিস্টারের চেয়ে পলিথিন আরেকটু বেশি, ক্যানের মধ্যে মানে তোমার জার অথবা গ্লাস অথবা মেটালস ক্যানে আরো বেশি। এই জিনিসটা এখানে বলা হয়েছে আরকি। এরপরে যে ডিজিজ পেস্ট, এইটা তো আমাদের মানে একটা পুরো প্রোডাকশন এবং প্রসেসিং স্টোরেজ সবকিছুর জন্য এটার মানে নাম্বার 1 আসলে এনিমি আসলে পেস্ট এন্ড ডিজিজেস, এগুলো কন্ট্রোল করতে হবে। প্রোডাকশনের সময় কন্ট্রোল করলে সেই বীজটাও ভালো সুস্থ সবল বীজ হবে, এবং সেটা স্টোর করতে সুবিধা হবে, লম্বা সময় স্টোর করা যাবে। পেস্টটাকেও ঠিক একই অবস্থা কন্ট্রোল করতে হবে। ওকে, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা খুব সংক্ষেপে তাড়াতাড়ি করতে পারো, তোমাদের হাতে এখনো 5-7 মিনিট সময় আছে। স্যার আপনি তো হাঁপায় গেছেন স্যার। আসলে মানে একটু দ্রুত যেতে হচ্ছে আর কি, কাছে লম্বা লেকচার, যে কারণে। স্যার, হ্যাঁ বলো। একদম লাস্ট স্লাইডটা আরেকবার দেখাবেন? ইয়েস, বলো। ঠিক আছে, জি স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে ওকে, আসলে আমি হাঁপাই যাওয়া কোনো ব্যাপার না, তোমরা যদি বুঝে থাকো আর কি আমার ক্লাস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আর কি। ইভেন আজকে শুধু ক্লাস না, অন্য ক্লাসগুলো আর কি আমি জানি না কেমন নিয়েছি, বাট ইট ডিপেন্ডস অন ইউ, মানে ইউ শুড জাজ whether I taught you in good or bad. ওকে, ঠিক আছে। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, অলওয়েজ ফিল ফ্রি টু আস্ক মি বাই ইমেইল, অর মানে কেউ তো ইমেইলে কোশ্চেন করে, আমি আনসারও দিয়েছি আর কি কয়েকজনকে বাই দিস টাইম। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওকে, আর তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আমার মনে হয় তোমরা, আমি জানি না 250 জন 53 জন পার্টিসিপেন্ট আছো আর কি, একটু ভিডিওতে আসলে তোমাদেরকে একটু অ্যাটলিস্ট, তোমরা কি আসো লাইনে নাকি কি অবস্থা? জি স্যার, আছি স্যার। জি স্যার, আছি। তোমরা সবাই একটু ভিডিওতে আসো, আমি একটু দেখতে চাচ্ছি আর কি। ও মাই গড।
ভিডিও অন করতে যাও আরই বলছিলাম ভালো হয়েছে হ্যালো স্যার আমার তো স্যার ক্যামেরাই নাই আচ্ছা তোমার ক্যামেরা নাই, আচ্ছা ঠিক আছে, তোমার নাম নাম দেখে মানে তুমি বলছো তাতেই আমি বুঝতে পারছি যে হ্যাঁ তুমি আছো। মেয়েরা কেউ স্যার আমি আছি স্যার এখানে অনেক স্যার ভিডিও অন না থাক স্যার। আচ্ছা তোমাদের তো মনে হয় সম্ভবত আমি সবাই স্যার লজ্জা পাচ্ছে। মানে সবার না, হয়তো কারো কারো আর কি ক্লাস তো নিয়েছি তাই না, সবাই তো একেবারে নিউ ফেস না তো আমার কাছে নাকি? না স্যার আচ্ছা 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 আমাদের আচ্ছা গ্রুপে স্যারও ছিলেন স্যার। ও আচ্ছা আচ্ছা রাইট, তাহলে তো আর অসুবিধা নাই আর কি, কারণ হচ্ছে আমি নেক্সট উইকে শুরু করতে যাচ্ছি লেভেল 1-2 আসলে মানে দে আই ডোন্ট নো শুরুতে আসলে কিভাবে ইয়ে হবে। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা ইমেইলে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। ওকে ওকে স্যার। বি সেফ, স্টে সেফ, and stay good. Okay.